হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। জায়গাটা ভালো না, চলে যান, না হলে বিপদে পড়বেন। টুকার বাচ্চা, তোর কাছে আমরা জিজ্ঞাসা করেছি তোর বাপের জায়গা, যে তুই বললে চলে যাব। আমার সাবধান করা ছিল, আপনাকেও সাবধান করে দিলাম। কথাটা বলে ফাইজ কলার ছাড়িয়ে রেলের পাতের উপর দিয়ে কিছুটা দূরে গিয়ে বোতল গুনতে বসলো আর বলতে লাগলো, সব বড়লোকগুলো একই, গরিবদের মানুষ মনে করে না, অহংকার অনেক। শহরে কিছু ছেলেমেয়েরা ঠিক সন্ধ্যার পর রেল স্টেশনে আসছে ঘুরতে। সবাই অনেক মজা করছে, কিন্তু তারা জানে না সন্ধ্যার পর এই জায়গাটা নিরাপদ না। সবাই ছবি তুলতে তুলতে ফাইজের সামনে থেকে কিছুটা দূরে চলে গেল। ফাইজ পিছন থেকে সবাইকে সাবধান করতে গেছিল, তার বদলে অপমান হতে হলো। ফাইজ রেল স্টেশনের বস্তি টুকায় বিভিন্ন জায়গা থেকে ভাঙ্গারি বোতল টুকিয়ে নিয়ে আসে। এই দিয়েই ফাইজের পরিবার চলে। ফাইজের পরিবারে রয়েছে মা আর বাবা। মা বাবা একমাত্র ছেলে ফাইজ। ছেলে মেয়েগুলা কিছুটা দূরে যেতে কয়েকজন গামছা মুখে বাঁধা অবস্থায় চাপাতি দা পিস্তল হাতে কয়েকজনের সামনে দাঁড়িয়ে পথ আটকালো। ছেলে মেয়েগুলো লোকগুলোকে দেখে ভয় পেয়ে গেল। পিছন থেকে দুজন পিছু পা করতে গিয়ে ধাক্কা খায়। পিছনে তাকিয়ে দেখলো আরও কয়েকজন পিছন দিয়ে ঘিরে ধরেছে। সবার ভেতরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। লোকগুলোর ভেতরে একজন বলল, তোদের কাছে যা আছে সব দিয়ে দে, তা না হলে একটাও বেঁচে ফিরতে পারবি না, মেরে ট্রেনের তলে দিয়ে দেব। সবাই একসাথে জোরে জোরে হেসে উঠল। ফাইজ বোতল গুনতে গুনতে হঠাৎ করে চিৎকার ভেসে আসলো কানে, সেই ছেলে মেয়েদের চিৎকার। দুটো ছেলে দৌড়ে ফাইজের সামনে এসে বলল, ভাই বাঁচান, ওরা আমাদের সব কিছু কেড়ে নিয়ে গেছে, বাঁচান। ফাইজ দুটো ছেলেদিকে দাঁত কেলিয়ে দিয়ে বলে উঠল, অহংকার অনেক, আগেই কইছিলাম আপনাকেও জায়গা ভালো না, চলে যান। আপনারা উপকারের প্রতিদান দিলেন গালি। আমরা টোকাই ছোট লোক বলে আপনারা আমাকেও মানুষ মনেই করেন না। আমার কথা শুনে চলে গেলে আর এমন পরিস্থিতিতে পড়তে হতো না। ছেলে দুটো হাত জোর করে বলল, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দেন, বাঁচান, আর কখনো কাউকে ছোট করে দেখব না। ফাইজ ছেলে দুটোর অসহায় চাহনি দেখে উঠে দাঁড়িয়ে দৌড় দিল। এক দৌড়ে ছেলে মেয়েদের সামনে গিয়ে দাঁড়িয়ে কাউকে দেখতে না পেয়ে। ওরা কি চলে গেছে? ফাইজের কথা শুনে একটা মেয়ে বলল, আমার বান্ধবীকে ওরা ধরে নিয়ে গেছে। ওরা খুব ভয়ঙ্কর লোক, আমার বান্ধবীর সর্বনাশ করে দেবে, বাঁচানোকে। মেয়েটার কথা সাথে সাথেই সবাই কাদো গলায় বলতে লাগলো। ফাইজ বলল, আপনারা দাঁড়ান, আমি আসছি। ফাইজ সামনের দিকে চলে গেল। ভাঙাচোরা ঘর, গামছা বাঁধা লোকগুলো মেয়েটাকে টানতে টানতে ভাঙ্গা ঘরের ভেতর নিয়ে আসলো। একজন বলল, তেজ অনেক বেশি, ওর সব তেজ মিটিয়ে দেব। আরেকজন বলল, আজকে কপালটা কত ভালো, এরকম একটা খাসা মাল পাবো। হা হা হা, সারা রাত সেই এনজয় হবে। একজন সবাইকে ঠেলে সরিয়ে দিয়ে সামনে দাঁড়িয়ে। আগে আমি উদ্বোধন করব, সেই জিনিস এনেছি। সবাই লোলুপ দৃষ্টিতে তাকালো। মেয়েটা হাত জোর করে বাঁচার জন্য আকুতি মিনতি করতে লাগলো। সবাই মেয়েটার আকুতি মিনতি শুনে যেন অনেক মজা পাচ্ছে। মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়তে যাবে। অন্ধকারে ভেতর থেকে ফায়েজ বলল, তোদের যে কাজ তোরা তাই কর। তোরা কেন উটকো ঝামেলা করতে যাচ্ছিস? খবরটা কিন্তু জায়গা মতো চলে গেছে, আমি শুনলাম, তাই তো করে বলতে আসলাম। এখন তোরা কি করবি না করবি চিন্তা করে দেখ, আমি যাই রে। ফায়েজ কথাটা বলে চলে যেতে যাবে, তখনই একজন ফায়েজকে দাঁড় করিয়ে, মেয়েটাকে নিয়ে যা, আমাদের নামে যেন আর খবর না যায়, গেলে তুই খবরের সাথে উপরে চলে যাবি। ফায়েজ গামছা বাঁধা লোকেদের সর্দারের কথা শুনে হাসলো। মেয়েটা উঠে দাঁড়িয়ে এসে ভীত হয়ে ফায়েজের পিছনে দাঁড়ালো। ফায়েজ হেসে, সর্দার, তোমার রানীর ভয় তোমার ভেতরে আছে, সাবধানে থেকো। ফায়েজ মেয়েটাকে নিয়ে চলে গেল। মুখ বাঁধা কয়েকজন সর্দারকে বলল, সর্দার, এটা কি হলো? সর্দার আমাদের মুখের খাবার কেড়ে নিয়ে গেল। সর্দার, আপনি সর্দারনিকে এত ভয় পান? সর্দার সবার কথা শুনে ঠাস করে একজনে গালে চড় মেরে দিয়ে, বাল, তোদের ভুলের জন্য আমরা সব লাশ হয়ে রেল লাইনে পড়ে থাকতাম।
ফাইজ মেয়েটারে নিয়ে ছেলে মেয়েদের সামনে এসে দাঁড়ালো। মেয়েটা দৌড়ে গিয়ে একজনকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। বাকি মেয়েগুলো মেয়েটাকে একসাথে জড়িয়ে ধরে কান্না করে দিল। সবার চোখে মুখে ভয়ের চিহ্ন স্পষ্ট বোঝা যাচ্ছে। ফাইজ খেয়াল করলো সবারই হাতে কম বেশি ক্ষত। ফাইজ বলল, আপনারা আর দেরি না করে এখান থেকে চলে যান। আবার কখন কোন বিপদে সে পড়ে কে জানে। ছেলেগুলো ফাইজকে অনেক কিছু বলে ধন্যবাদ দিতে লাগলো। মেয়েগুলো ধন্যবাদ দিল। নিজেদের ব্যবহারের জন্য সবাই অনুতপ্ত। ফাইজ সবাইকে নিয়ে ভাঙ্গারি স্তূপের সামনে এসে একটা বাক্স বের করে মলম, স্যাভলন, ব্যান্ডেজ বের করে এক এক করে সবার ক্ষত জায়গায় যা লাগে সব লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে। সবাই ভয় যেন কিছুটা কমলো। সবাই অবাক দৃষ্টিতে ফাইজের দিকে তাকিয়েছে। মনে মনে ভাবছে এই মানুষটা আজ না থাকতো তাহলে আজ সবার কি অবস্থা হতো। ফাইজ তাড়াহুড়ো করে সবাইকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বলল, আপনারা চলে যান। আর কখনো সন্ধ্যার পর এই জায়গায় আসবেন না। দিনের বেলায় যত খুশি আসবেন। আর এখানে যা হয়েছে তা বাইরে কাউকে বলার দরকার নেই। বললে আপনাদের সমস্যা হবে। এদের নেটওয়ার্ক অনেক বড়। পাওয়ারফুল লোকেরাও এদের কিছুই করতে পারবে না। বেঁচে থাকলে আপনারা অনেক কিছুই করতে পারবেন। ফাইজের কথা সবাই বুঝতে পারলো। ছেলে মেয়ে সবাই একসাথে বলল, আমাদেরকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসুন না প্লিজ। আমাদের অনেক ভয় লাগছে, আমরা একা যেতে ভয় পাচ্ছি। ফাইজ বিরক্তি নিয়ে উঠে দাঁড়িয়ে। এত ভয় যখন তখন কেন চলে গেলেন না? সবাই মাথা নিচু করে মুখটা কালো করে ফেল। ফাইজ সবার চেহারা দেখে সবাইকে এগিয়ে দিতে রাজি হয়েছে। ফাইজ সবাইকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসলো। সবাই চলে গেল। ফাইজ রেলের পাতের উপর দিয়ে হেঁটে আসছে। দেখলো পাশে একজনকে চাপাতি দিয়ে কুপাচ্ছে আর বলছে, আমার হিসাবের ভুল ধরিস, বিশ্বাসঘাতকতা করিস আমার মাল নিয়ে, তোকে আজ শেষ করেই ফেলবো। ফাইজ বুঝতে পারলো লেনদেন নিয়ে কোনো ঝামেলা করেছে, তাই হয়তো এভাবে মেরে ফেলছে। এসব আর নতুন কি, সেই ছোটবেলা থেকেই বড় হয়েছে স্টেশনে বস্তিতে। এমন কোনো কুকর্ম নেই এই স্টেশনের কলোনিতে হয়ে থাকে। যত অজারকতা সব এখান থেকে শুরু। বসের উপর বস, তার উপরে বস। গডফাদারের ইঙ্গিত যেমন হয় সেভাবেই চলে। সব থেকে বেশি অত্যাচারের শিকার হতো কলোনির লোকজন। প্রতিনিয়ত সবার উপর অত্যাচার চালাতো। ভয়তে কেউ মুখ খুলতো না। প্রশাসনে লোকজন এসেও কোনো ক্লু না পেয়ে চলে যেত। রাত 9টা। ফাইজ বাসায় যেতেই নিজাম মিয়া ফাইজকে বলল, এত বেশি দেরি করলি কেন? ওই বোতলগুলো ঠিক করতে দেরি হয়ে গেল। কোনো ঝামেলা দেখিসনি তো আবার? না, আমি গুনে রেখে চলে আসছি। আর দেরি করবি না, সন্ধ্যার পর পর চলে আসবি। কতবার বলছি? বাবা, তোমাকে কতবার বলবো আমাদের মতো গরিবদেরকে কি করবে? আমি তো একজন টোকাই। আমার ক্ষতি করা তো দূরে থাক, আমার দিকে ফিরেও তাকাবে না কেউ। ফাইজের কথা শেষ হতে না হতে বেশ কিছু গাড়ির শব্দ ভেসে আসছে। নিজাম মিয়া ফাইজের হাত ধরে নিয়ে ঘরের ভেতর চলে গেল। ফাইজ নিজাম মিয়াকে কিছু বলতে যাবে তখন নিজাম মিয়া বলল, কোনো কথা বলবি না, তুই আমার একমাত্র ছেলে। তোর কিছু হয়ে গেলে আমাদের কি হবে? ফাইজ আর কিছু বলল না। রান্নাঘরে যে আরশি বেগমকে বলল, মা, কি রেঁধেছ? খেতে দাও। তোর এতক্ষণে আসার সময় হলো? জানিস না তোর প্রতিটা দেরিতে আমার কতটা টেনশনে থাকি? ফাইজ বিরক্তি নিয়ে উঠে দাঁড়িয়ে। আমি বুঝি না তোমাদের এত টেনশন কিসের। আরে মা, টোকাইদের দিকে ওই রাক্ষসেরা ফিরেও তাকায় না। আমাদের ভয় তুই বুঝবি না। বস, খেতে দিচ্ছি। খিদে নেই। তোমাদের রোজ এক ঘ্যানর ঘ্যানর শুনতে আমার ভালো লাগে না। ফাইজ রাগ দেখিয়ে ঘরে চলে গেল। আরশি বেগম একটু চিল্লিয়ে বলল, যখন না থাকবো তখন আর এসব ঘ্যানের ঘ্যানের শুনবি না। আরশি বেগমের কথাটা ফাইজ শুনে শোয়া থেকে উঠে রান্নাঘরে বসে। পারো তো শুধু এইসব কথা বলতে। খেতে দাও। আরশি বেগম চোখে পানি মুছতে মুছতে ফাইজকে খেতে দিল। ফাইজ খাবার খেতে শুরু করলো। পাশে নিজাম মিয়া এসে বসলো। কিছুক্ষণ পর হঠাৎ করে দৌড়াদৌড়ির শব্দ, তারপর দরজা ধাক্কার শব্দ শোনা যাচ্ছে। জোরে জোরে একজন বলতেছে, দরজা খোলো, আমাকে বাঁচাও, মেরে ফেললো আমাকে, কেউ আছো? বাঁচাও, এদের হাত থেকে বাঁচাও। ফাইজ টের পেল ওদের ঘরের দরজা ধরে ধাক্কাচ্ছে। ফাইজ উঠতে যাবে তখন নিজাম মিয়া ফাইজের হাত ধরে, চুপচাপ বসে খা, বাইরে যা হচ্ছে হতে দে। বাবা, লোকটা সাহায্য চাচ্ছে।
এরকম তো কত মানুষই আসে সাহায্য চাইতে, আশেপাশে তো তখন কেউ বের হয় না, কেউ সাহায্য করতে বের হয় না, যে বেরই হবে সেই মরবে। লোকটারে ওরা আমাদের কিছু করার নেই, ওরা অনেক ভয়ঙ্কর, দলে ভারী, জেনে বুঝে নিজেদের বিপদ কেন ডেকে আনবো। চুপচাপ খাওয়া শেষ করে শুতে যা। নিজাম মিয়ার কথা শুনে ফায়েজ নরম সুরে বলল, আর কত চলবে এসব? কেউ কি নেই ওদের বিরুদ্ধে দাঁড়ানো? প্রতিনিয়ত কলোনির মানুষজন শান্তিতে এক রাতও ঘুমাতে পারে না। যেখানে আইনের লোক ওদের কিছু করতে পারে না, সেখানে জনসাধারণ কিছু করতে গেলে করুণভাবে মরতে হবে। এসব চিন্তা বাদ দিয়ে শুয়ে পড় যা। তোমাকে কতবার বলেছি এইখান থেকে আমরা কোথাও চলে যাই, অন্য জায়গায় বাসা নাও। এখানে আমরা ভালো আছি, বাইরে এর থেকে অনেক খারাপ। আমাদের তো ঠিক মতো চলে না, অন্য জায়গায় গিয়ে থাকবো কিভাবে? আমাদেরকে কেউ মূল্যায়ন করবে না। নিজাম মিয়ার কথা শুনে ফায়েজ আর কিছু বলে না। রক্তাক্ত অবস্থায় লোকটারে টেনে হিঁচড়ে নিয়ে চলে গেল লোকজন। লোকটার আর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। ফায়েজ মনে মনে আফসোস করতে লাগলো, লোকটারে যদি সাহায্য করা যেত। না জানি লোকটার সাথে ওরা কি না কি করেছে। সকাল 10টা, ফায়েজ খালি পায়ে ধোপ বস্তা কাঁধে নিয়ে রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। সামনের দিকে কিছুটা দেখলো ফারিয়া হেঁটে যাচ্ছে। ফায়েজ পা চালিয়ে ফারিয়ার পিছন পিছন হাঁটতে লাগলো। ফারিয়াকে ফলো করে চলতে লাগলো। ফারিয়া পিছনে তাকিয়ে দেখলো ফায়েজ ওকে ফলো করছে। ফারিয়া বেশ কিছুটা গিয়ে দাঁড়িয়ে পড়ল। ফায়েজও দাঁড়িয়ে পড়ল ফারিয়ার সামনে, গাল হা করে ফারিয়ার দিকে তাকিয়ে আছে। ফারিয়া ফায়েজদের কলোনিতে থাকে। 2 বাড়ি পর ফারিয়াদের বাড়ি। ফারিয়ার বাবা নেই। ফারিয়ার মা রাহিমা বেগম কাজ করে সংসার চালায়। ফায়েজ ফারিয়াকে পছন্দ করে। সুযোগ পেলে ফারিয়াকে ফলো করে ফায়েজ। ফারিয়াকে অনেকবার নিজের পছন্দের কথা বলেছে, কিন্তু ফারিয়া কোনো পাত্তা দেয়নি, বরং ফায়েজকে অপমান করত। আজকে তার ব্যতিক্রম কিছু হলো না। ফারিয়া রেগে ফায়েজকে বলল, কি রে টোকাই, তোরে বারণ করার পরও আজকে আমার পেছন নিয়েছিস কেন? হুম হুম। ফায়েজ আমতা আমতা করে বলল, কই, আমি তো ওই সামনে যাচ্ছি, তুইও দেখি এই পথে। আমাকে বোকা ভাবিস? হ্যাঁ, আমি তোর মতো মূর্খ না, বুঝলি? আমি কলেজে পড়ি, শিক্ষিত। তুই যা বোঝাবি তাই বুঝবো, তাই না? তুই তো জানিস তোরে আমি কতটা পছন্দ করি, তোরে দেখার লোভ সামলাতে পারি না। ফায়েজের কথা শুনে ফারিয়া রেগে ফায়েজের গালে চড় বসিয়ে দিয়ে বলল, টোকাই, তোর কি যোগ্যতা আছে আমাকে পছন্দ করার? একে তো তোর শরীর দিয়ে দুর্গন্ধ বের হয়, তার উপর রাস্তায় রাস্তায় আবর্জনা টোকাই বেড়াস। মূর্খ তুই, নিজের নাম নিজে লিখতে পারিস? পড়াশোনা তো করিসনি, তোর সাথে আমার যায় না। তোর গায়ের রং, যা, ছি। ফায়েজ গালে হাত দিয়ে, তুই এভাবে পারলি বলতে আমাকে? বুঝতে পারছি, তোকে এর থেকে বেশি করতে হবে। তোর এতে লজ্জা হয় না? তোরে যদি আর আমার সামনে দেখি না, তাহলে তোরে। ফারিয়া কথা বলে চলে গেল সামনে কিছুটা দূরে। আবার পিছনে ফিরে এসে ফায়েজের সামনে দাঁড়িয়ে, তুই হলি টুকাই, টুকাইয়ের মতো থাকবি। আমি তোর মতো টুকাই না। তোর মা বাবা থাকতে ও তুই টুকাই। আমার বাবা নেই তো কি হয়েছে? মা কাজ করে আমাকে ভালো কলেজে ভর্তি করিয়েছে, রানীর মতো করে রেখেছে। আমার বাবা থাকলে আমি কোথায় থাকতাম ভাব একবার। তোর বাবা তোরে পড়াশোনা না শিখিয়ে টোকাইয়ের কাজ শিখিয়েছে, কারণ তোর বাবা ছিল একজন টোকাই। ফারিয়া কথায় ফায়েজ কষ্ট পেল। অবাক হয়ে তাকিয়ে রইল। ফায়েজের চোখ বেয়ে পানি পড়তে লাগলো। ফারিয়া ফায়েজকে কথাগুলো বলে চলে গেল। ফায়েজের 2 চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আজকের কথাটা ফায়েজের মনে তীব্র আঘাত দিল। ফায়েজ ঢোপ বস্তা নিয়ে হাঁটতে লাগলো আর চোখের পানি মুছতে লাগলো। কিছুটা দূরে যেতে ফায়েজের সামনে একটা ছেলে এত দূরত্বভাবে ছুটে এসেছে, ফায়েজের সাথে ধাক্কা লেগে দুজনেই পড়ে গেল। ফায়েজ মাজায় ব্যথা পেল। কয়েকটা ছেলে চাপাতি দা হাতে নিয়ে এসে দাঁড়িয়ে পড়লো। ছেলেটাকে টেনে তুলো। ফায়েজ উঠে বসলো। ছেলেটা ওদের কাছে হাত জোর করে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু ওদের চোখে মুখে এতটা হিংস্রতা ফায়েজ দেখতে পেল। ফায়েজ উঠে দাঁড়িয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলো। ছেলেটা চিৎকার আর্তনাদ ফায়েজের কানে এসে বাজতে লাগলো। ফায়েজ আর্তনাদের তীব্রতায় দাঁড়িয়ে পড়ে চোখ দুটো বন্ধ করে নিল।
ছেলেটাকে মেরে রেললাইনের উপর রেখে ছেলেগুলো ফায়েজের পাশ কাটিয়ে চলে গেল। সবাই জোরে জোরে হাসতে হাসতে ঢলে গেল। ফায়েজ চোখ খুলে রেললাইন থেকে সোজা শহরের রাস্তায় উঠল। রাস্তার পাশে পড়ে থাকা বোতল ভাঙ্গারি টোকাতে টোকাতে সামনের দিকে যাচ্ছে। ফায়েজ ডাস্টবিনের কাছে গিয়ে ডাস্টবিন থেকে বোতল ভাঙ্গা জগ গ্লাস সব নিয়ে বস্তায় ভরে নিয়ে সামনের দিকে হেঁটে চলে গেল। ফায়েজকে দেখে সবাই নাক ছিটকায়, কেউ কেউ গন্ধ গন্ধ বলে চলে যায়, কেউ সুযোগ পেলে ফায়েজকে অপমান করে কথা বলে। রেল লাইনের উপর দিয়ে নীরব বাদাম নিবেন বাদাম বলতে বলতে সামনের দিকে এগোচ্ছে আর আশপাশ ভালো করে দেখছে। ছোট ছোট ছেলে মেয়ে টাকা নিয়ে নীরবের থেকে বাদাম কিনে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। রেল লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে কে কী করছে না করছে সব পর্যবেক্ষণ করছে আর বাদাম বিক্রি করছে। এদিকে জেরিন কলোনির ভেতর কোমরে ওড়না বেঁধে মাথার উপর দুহাত দিয়ে অনেকগুলো ঝাড়ু ধরে হাঁটছে আর বলছে, ঝাড়ু নিবেন? ঝাড়ু কম দামে ভালো ঝাড়ু, একেবারে পরিষ্কার হবে ঘরের সব ময়লা। জেন আশপাশের বাড়িঘর সব বেশ ভালোভাবে দেখতে লাগলো। কয়েকটা বাসা থেকে লোকজন বের হয়ে জেরিনের থেকে ঝাড়ু কিনলো। জেরিন কম দামে ঝাড়ু বিক্রি করলো। বিক্রি করতে করতে কামালের ডেরার সামনে এসে পৌঁছালো। কামাল ডেরার ভেতর বসে হিসাব নিকাশ করতেছিল। তখনই জেরিন ঝাড়ু নিবেন ঝাড়ু শব্দ কামালের কানে গেল। কামাল ওর একজন চেলাকে বলল, ঝাড়ু বিক্রি করা মেয়েটাকে ডেকে নিয়ে আয়। কামালের কথা মতো কামালের চেলা একজন জেরিনকে ডাক দিল। ভেতরে সাহেব ডাকছে বলতে জেরিন ডেরার ভেতর ঢুকলো। কামাল জেরিনকে দেখলো পা থেকে মাথা পর্যন্ত। সুন্দর দেখতে জেরিন। জেরিন বলল, সাহেব ঝাড়ু নেবেন? খুব ভালো ঝাড়ু, নিজে হাতে তৈরি করেছি। হ্যাঁ, ঝাড়ু নেওয়ার জন্যই তোকে ডেকে এনেছি। জেরিন ঝাড়ু এগিয়ে দিয়ে, নেন সাহেব, এই দুটো অনেক ভালো হবে। কামাল তার চেলাকে ইশারা করতে জেরিনের হাত থেকে ঝাড়ু নিল। কামাল জেরিনের দিকে টাকা বাড়াতে জেরিন টাকা নিবে, তখনই কামাল জেরিনের হাত ধরে। এই লাইনে কতদিন ধরে বিক্রি করছিস? জেরিন হাতটা ছাড়ানোর চেষ্টা করলো আর বলল, এই তো সাহেব, অনেকদিন ধরে। কেমন ইনকাম হয়? এতে তোর পোষায়? হ্যাঁ, ভালো ইনকাম, যা হয় দিন কেটে যায়। তুই আমার সাথে কাজ করবি, তোকে তোর ইনকামের থেকেও বেশি ইনকাম করতে পারবি, রাতারাতি কোটিপতি হয়ে যাবি। জেরিন চোখ বড় বড় করে দিয়ে, মানে? তুই আমার দেওয়া মাল সবার কাছে পৌঁছে দিবি, তাতে তুই অনেক টাকা বেতন পাবি। করবি কাজ? কি মাল সাহেব? কামাল একটা কার্টুন খুলে জেরিনকে মাদক দেখিয়ে বলল, এইগুলো সবার কাছে পৌঁছে দিবি, তাতে অনেক টাকা পাবি। সত্যি সাহেব? তাহলে আমি করব। আমার ঝাড়ু বিক্রি করা হবে, সাথে আপনার দেওয়া জিনিসও পৌঁছে দিতে পারবো। জেরিন কথাটা বলে নিজের হাত ছাড়িয়ে নিল। কামাল আবারও জেরিনের হাত ধরে, আমার কাজ করতে গেলে আমাকে খুশি করতে হবে। তুই সুন্দর আছিস, আমাকে খুশি করতে পারবি। জেরিন কামালের কথাই ঘাবড়ে গেল। জেরিন ভয়ে ঢোক গিলতে গিলতে, শেষে সাহেব, আপনি এসব কি বলছেন? আমাকে একটু আদর করলেই তুই টাকার উপর ঘুমাতে পারবি। চল, অনেকদিন অভুক্ত রয়েছি, তোকে দেখে আবার জেগে উঠলাম। জেরিন হাত ছাড়ানোর জন্য চেষ্টা করলো। কামাল জেরিনের হাত ধরে নিজের কাছে টানতে লাগলো। কামাল চেলাদের চোখে ইশারায় করতে চেলারা ডেরা থেকে বের হয়ে বাহিরে থেকে দরজা বন্ধ করে দিল। কামাল জেরিনকে এক টান দিয়ে জেরিনের কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নিল। ভালো কথা না শুনলে কিভাবে কথা শুনতে হয় তা আমি ভালো করেই জানি। স্বইচ্ছায় নিজেকে সমর্পণ কর, তাহলে টাকা আর টাকা পাবি। আর যদি আমাকে জোর করে নিতে হয় তাহলে তোর লাশ রেল লাইনের উপর কুত্তাগুলো ছিঁড়ে খাবে। ছাড়ুন আমাকে, ছাড়ুন, না হলে খারাপ হবে। কামাল কথাটা বলে জেরিনকে দুহাত দিয়ে চাপটে ধরলো। জেরিন নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো আর বলতে লাগলো। কামাল যেন নিজের কোনো হুঁশে নেই, জেরিনের সাথে ধস্তাধস্তি শুরু করে দিল। কামাল জেরিনের গলার উপর যখনই মুখ দিতে যাবে তখনই ঠাস ঠাস গুলির শব্দ ফুটে উঠল। বাইর থেকে চেলার সবাই গুলির শব্দ শুনে দরজা খুলে পুরো থ হয়ে গেল। কামালের চেলারা মনে করেছিল বস্তার শখ মিটিয়ে মেয়েটাকে মেরে দিয়েছে পিস্তল দিয়ে, কিন্তু সবাই এটা দেখার বদলে অন্য কিছু দেখল। কামাল নিচে লুটিয়ে পড়ে আছে, জেরিনের হাতে পিস্তল। কামাল জেরিনের সাথে ধস্তাধস্তি করতে করতে যখনই গলার কাছে মুখ নিতে গেল তখনই জেরিন নিজের কোমর থেকে পিস্তল বের করে 2 রাউন্ড গুলি কামালের পেটে চালিয়ে দিল। কামাল জেরিনকে ছেড়ে দিয়ে ধপ করে নিচে লুটিয়ে পড়ল। জেরিন কামালের বুকের উপর পা দিয়ে পিস্তল বুকের ওপর ঠেকিয়ে আবারও গুলি করলো। তোরে খুঁজে জীবিত নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না, আমার হাতেই তোকে মরতে হলো। আর বলল। কামালের 2 চেলা সহ্য করতে না পেরে জেরিনের দিকে এগিয়ে গেল। জেরিন কোমর থেকে পিস্তল বের করে চেলা দুটোর উপর গুলি চালালো।
দুজনে লুটিয়ে পড়ল নিচে। বাকি চেলারা ভয়েতে পালানোর চেষ্টা করলো, কিন্তু তাদের সামনে প্রশাসনের লোকজন দাঁড়িয়ে পড়ল, সবাইকে ধরে ফেল। সবাই অবাক হয়ে গেল। প্রশাসনের লোকজন বাহিরে থাকলে তাহলে জেরিনকে কেন ধরছে না? জেরিন কামালকে গুলি করে হত্যা করেছে, সাথে 2 চেলাকেও। নীরব বাদামের ঝুড়ি গলায় করে নিয়ে সামনে আসতে সবাই নীরবকে স্যালুট দিল। জেন বাহিরে আসতে সবাই টান হয়ে সবাই জেনকে স্যালুট করলো। সবাই হা হয়ে গেল। জেরিন নীরবকে বলল, ওকে মারা ছাড়ার কোনো উপায় ছিল না, এখানে ওর সব চালান জমানো রয়েছে। ধন্যবাদ এত বড় রিস্কের কাজ করার জন্য। নীরব পুলিশ অফিসার, নতুন জয়েন করেছে। জেরিন নীরবকে লিড দিয়েছে। উপর মহল থেকে নির্দেশ এসেছে কামালকে সরানোর। পুলিশের হাতে কামাল নিহত খবরটা বস্তিতে ছড়াতেই বস্তিতে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। প্রশাসনের লোক এমন ছদ্মবেশে আসছে কেউ বুঝতে পারেনি। যারা ঝাড়ু কিনছিল তারা সবাই অবাক হয়ে গেল খবর শুনে। মিডিয়ার লোকজন বস্তিতে এসে নিউজ করতে লাগলো। ততক্ষণে জেরিন নীরব সবাইকে নিয়ে চলে গেছে। মিডিয়ার লোকজন সবাইকে জিজ্ঞেস করছে কিভাবে ঘটে গেল ঘটনা। কেউ কোনো কথাই বলছে না, যে যার মতো করে চলে গেল। বিকেল 5টা। ফাইজ একধোপ ভাঙ্গারি নিয়ে একটা রিকশায় উঠতে যাবে, তখনই দেখতে পেল ফারিয়া একটা ছেলের সাথে করে বাইকে করে যাচ্ছে। কত হাসি খুশি ফারিয়া। চোখের সামনে ফারিয়াকে অন্য ছেলের সাথে দেখে ফাইজের মনে ব্যথা অনুভব হলো। চোখের সামনে প্রিয় মানুষটা অন্য একটা ছেলের সাথে। ফাইজ রিকশায় উঠল, রিকশা চলতে শুরু করলো। ফাইজ রিকশায় বসে অনেক কিছু ভাবতে লাগলো ফারিয়াকে নিয়ে। রিকশা বস্তির রেল লাইনের পাশের রাস্তায় ঢুকতে ফাইজ দেখতে পেল ফারিয়া হেঁটে যাচ্ছে। ফাইজ রিকশা থেকে নেমে দৌড়ে ফারিয়ার পথ আটকে বলল, বাইকের ছেলেটা কে ছিল? ফারিয়া নাক চেপে ধরে বলল, কি দুর্গন্ধ! টোকাই, তোরে না কইছি আমার সামনে আসবি না, তোর শরীর দিয়ে গন্ধ আসছে, যা যা সামনে থেকে। বাইকের ছেলেটা কে ছিল? দেখে ফেলেছিস? ওটা আমি আর আমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড তো বুঝিস, আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। ওকে দেখছিস, ও কত সুন্দর, তোর মতো টোকাই না। ফারিয়ার কথাটা বলে নাক চেপে ধরে চলে গেল। ফারিয়ার মুখে অন্য ছেলেকে ভালোবাসে কথাটা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। যাকে এতদিন ধরে ভালোবেসে আসলো সেই কিনা অন্য ছেলেকে ভালোবাসে। রিকশাওয়ালা এসে ফাইজকে ধাক্কা মেরে, দিলি তো আমার সময় নষ্ট করে। তোর বস্তা নামা, আমার ভাড়া দে। তোর জন্য কতক্ষণ দাঁড়াবো? এই জন্য রিক্সায় কোনো টোকাই উঠাই না। রিকশাওয়ালার ধাক্কায় ফাইজের খেয়াল আসলো। ফাইজ পিছন ফিরে রিকশাওয়ালার দিকে তাকিয়ে পড়ল। ভুল হয়ে গেছে। ফাইজ কথাটা বলে টাকা বের করে দিল। রিকশাওয়ালা বস্তা ফেলে রেখে চলে গেল। ফাইজ বস্তা কোনো রকম মাথায় নিয়ে চলে আসলো। বস্তা খুলে রেল লাইনের পাশে সব ঢেলে দিল যা টুকিয়ে পেয়েছে। ফাইজ মন খারাপ করে বাসে আসলো। গোসল শেষ করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলো। আরশি বেগম ফাইজের পিছন থেকে বলল, খাবি না? ব্যস্ত আয়। ফাইজ পিছন ফিরে বলে উঠল, মা, আমি কি দেখতে বেশি খারাপ? আরশি বেগম ফাইজের গাল ধরে বলল, কে বলেছে তুই দেখতে খারাপ? তুই তো হীরের টুকরো রাজপুত্র। মানুষজন বলে যে আমি দেখতে খারাপ, আমার শরীর দিয়ে গন্ধ বের হয়, নোংরা টোকাই আমরা। আরশি বেগম হেসে দিয়ে, যারা বলে ওদের চোখ আর মন নোংরা, ওসব মানুষদের কথা কানে নিবি না, খেতে আয়। আরশি বেগমের কথায় ফাইজের মন ভালো হয়ে গেল। ফাইজ খেতে চলে গেল। সন্ধ্যার পর ফারিয়া ঘরে বসে প্রেমিকের সাথে ফোনে কথা বলছে। তখনই ইয়াসমিন বেগম বাইর থেকে বলে উঠল, মা ফারিয়া, বাইরে আয়। ফারিয়া ইয়াসমিন বেগমের গলা পেয়ে প্রেমিককে রাখি বলে ফোন কেটে দিয়ে ঘর থেকে বাইর হয়ে, মা, তোমার আজ এত দেরি হলো কেন? জানো না একা আমি ভয় পাই। ইয়াসমিন বেগম ফারিয়ার হাতে বাজার ব্যাগ দিয়ে, কাজ শেষ করে বাজার করে আস্তে আস্তে দেরি হয়ে গেল। তোমাকে যা আনতে বলেছিলাম এনেছো? হ্যাঁ, ব্যাগের ভেতরে আছে। ঠিক আছে। ফারিয়া খুশি মনে বাজার ব্যাগ নিয়ে ঘরে চলে গেল। এদিকে রেল কলোনির বস্তিতে বেশ আতঙ্কের ভেতর রয়েছে সবাই। আন্ডারগ্রাউন্ড থেকে খবর এসেছে সবাইকে সতর্ক থাকার জন্য। তানাই নতুন অফিসার নীরব আর পুরনো অফিসার জেরিন দুজনই ভয়ঙ্কর অনেক রেল কলোনি টার্গেট করেছে। ছদ্মবেশে ওদের অনেক লোকজন ঘোরাঘুরি করছে। সবাই সতর্ক হয়ে গেল। কেটে গেল বেশ কিছুদিন। সেদিনের পর থেকে ফাইজ আর ফারিয়াকে ফলো করে না। ফারিয়ার সামনে যায় না, কেমন উদাসীন হয়ে থাকে সারাদিন। জেরিন থানার ভেতর ঢুকে নীরবের সামনে বসে, আমাদের টার্গেট এটা তাহলে ভুল ছিল। এরকম ভুল টার্গেট হওয়ার কথা ছিল না।
যেখানে দিনে দুপুরে মার্ডার, রাত হলেই ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতো, সেই জায়গায় এই কয়দিনে কোনো কিছুই ঘটলো না। ওরা কি আমাদের প্ল্যান সম্পর্কে জেনে গেছে? আমরাও কেন জানি না, তাই মনে হচ্ছে। আমাদের লোক সারাক্ষণ ওখানে তদারকি করে। আমাদের ওখান থেকে বের হয়ে নতুন জায়গায় টার্গেট করতে হয়। ঠিক আছে, আমি তাহলে সব লোকজন নিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দিই। তাই ভালো হবে। জেন কথা বলে চলে গেল। নীরব ফোন দিল সোর্সদের, সবাইকে নিয়ে রেল কলোনির বস্তি থেকে চলে আসার জন্য বলল। কথাটা বলে ফোন কেটে দিল। নীরবের কথা মতো ছদ্মবেশে থাকা সবাই রেল কলোনির বস্তি ছেড়ে চলে গেল। বস্তি ছেড়ে চলে যাওয়ার খবর সবার কানে পৌঁছে গেল। মুহূর্তের ভেতর শুরু হয়ে গেল অজারকতা। কেউ কেউ বাসে গিয়ে মারামারি করছে, কেউ মাদক বিক্রির জন্য ছোটাছুটি করলো। মুহূর্তের ভেতর রেল কলোনির বস্তি আগের রূপে ফিরে গেল। দুপুর 3টা, মাথার উপর সূর্য, রেল লাইনের সোজা পুরো ফাঁকা। এই কাঠফাটা রোদে আসবেই বা কে? ফাইজ বস্তা কাঁধে নিয়ে সামনে বেশ কিছুটা দূর এগোতে দেখতে পায় একজন লোককে কয়েকজন মিলে ছুরি দিয়ে আঘাত করলো শরীরে। ফাইজ থেমে গেল, সামনের দিকে এগোলো না, ঠাই দাঁড়িয়ে দেখতে লাগলো। লোকগুলো মেরে যে যার মতো করে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর কয়েকজন এসে একটা বস্তার ভেতর লোকটাকে ঢুকিয়ে নিয়ে চলে গেল। ফাইজ বস্তা নিয়ে গিয়ে রেল লাইনের পাশের ভাঙ্গা ঘরটাই রেখে দিয়ে বাসার ওদিকে চলে গেল। এদিকে নীরব খবর পেয়ে সোর্স নিয়ে রেল লাইনের কাছে আসতেই দেখতে পেল কোনো কিছু নেই। কেউ একজন ফোন করে কিছু বলেছিল, একজনকে মেরে ফেলে রেখে গেছে, কিন্তু কোথাও কোনো লাশ নেই, কোনো রক্তের চিহ্ন নেই। নীরব সোর্স নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। কোথাও কোনো কিছু নেই। রেল লাইনের উপর দিয়ে কয়েকজন যাচ্ছিল, তাদেরকে নীরব জিজ্ঞেস করলে তারা বলে, এমন ঘটনা তো ঘটেনি বেশ কয়েকদিন ধরেই এখানে, আর আগের মতো কিছু হয় না। কামাল মরার পর থেকে আগের থেকে অনেক ভালো আছে মানুষজন। লোকগুলো নীরবের নামে প্রশংসা শুরু করলো। আপনার মতো অফিসার আরও আগে আসলে এখানে আর এত অপকর্ম হতো না। নীরব সবার কাছ থেকে নিজের প্রশংসা শুনে অনেক খুশি হলো। সবাই চলে গেল। নীরব রেল লাইনের উপর দিয়ে হাঁটছে আর বলছে, তাহলে কি মিথ্যা কথা বলে এখানে নিয়ে আসলো তাকে? নীরব ভাবতে ভাবতে সোর্সদের নিয়ে গাড়িতে করে চলে গেল। রাত 1টা। ফাইজদের ঘরের দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছে আর ফাইজ ফাইজ বলে চিল্লাচ্ছে। দরজা ধাক্কানোর শব্দে নিজাম মিয়া, আরশি বেগম আর ফাইজের ঘুম ভেঙে গেল। আরশি বেগম ধাক্কানো আর ফাইজের নাম ধরে ডাকা শুনে ভয় পেয়ে গেল। কারা ওরা? এত রাতে এত জোরে আমাদের ছেলের নাম ধরে ডাকছে। কিছুই তো বুঝতে পারছি না। ওরা তো দরজা ভেঙে ঘরে ঢুকে পড়বে। আমার খুব ভয় হচ্ছে। আমি দেখছি। নিজাম মিয়া দরজা খুলতে লোকেদের হাতে বন্দুক দেখতেই থ হয়ে গেল। নিজাম মিয়া উঠে রুম থেকে বের হয়ে দেখলো ফাইজ দরজা খুলতে গেছে। তখন পিছন থেকে নিজাম মিয়াকে ফাইজকে দরজা খুলতে বারণ করলো। ফাইজ থেমে গেল। নিজাম মিয়া ফাইজকে চলে যেতে বলল, কিন্তু ফাইজ গেল না। নিজাম মিয়া দরজা খুলতে বাহিরে দাঁড়িয়ে থাকা লোকগুলোর হাতে বন্দুক দেখে থ হয়ে গেল। কাশেম নিজাম মিয়ার কলার ধরে টেনে বাহিরে নিয়ে আসলো। কলার ধরে ধাক্কা মেরে বলে উঠল, তোর ছেলে কোথায়? ও যদি এখন না আসে তাহলে তুই আমাদের হাতে মরবি। নিজাম মিয়া কিছুটা দূরে ছিটকে পড়ে গেল। কয়েকজন বন্দুক ঠেকিয়ে ধরল। ফাইজ এটা দেখে বাহিরে এসে রেগে, আপনারা কারা? আমার বাবার গায়ে হাত দিচ্ছেন কেন? কাশিম মিয়া ফাইজের গলা চেপে ধরে, তাহলে তুই সেই যে পুলিশকে ইনফর্ম করেছিলি? আজ তোকে শেষ করেই ফেলবো। নিজাম মিয়া বলল, আমার ছেলেকে ছেড়ে দাও, ও কিছু করেনি। কাশেম ফাইজের গলা চেপে ধরে উঁচু করলো। ফাইজ দু হাত দিয়ে কাশেমের হাত শক্ত করে ধরে ছাড়ানোর চেষ্টা করছে। আরশি বেগম চিল্লানোর শব্দ শুনে বাইরে এসে দেখল কাশেম ফাইজের গলা চেপে ধরে আছে। আরশি বেগম গিয়ে কাশেমকে ধাক্কা দিয়ে, আমার ছেলেকে ছেড়ে দাও, ও তোমাদের কি ক্ষতি করেছে? কাশেম ফাইজকে ছেড়ে দিয়ে আরশি বেগমের চুলের মুঠি ধরে, তোর ছেলে আমাদের বিরুদ্ধে পুলিশকে ফুসলিয়েছে, ওকে এমনভাবে মারবো আমার বিরুদ্ধে পুলিশকে কেউ বলতে গেলে ভয়তে কেঁপে উঠবে। ফাইজ জোরে জোরে কাশতে লাগলো। আর একটু হলে জীবনটা বের হয়ে যেত। নিজাম মিয়া এসে কাশেমের দুপা জড়িয়ে ধরে, আপনার কোথাও ভুল হচ্ছে। আমার ছেলে এমন কাজ কখনোই করবে না। কাশেম আরশি বেগমের চুলের মুঠি ধরে সামনের দিকে ঠেলে মারল। আরশি বেগম সামনের দিকে ঝুঁকে পড়ে গেল। ফাইজ এমন দৃশ্য দেখে নিজের রাগকে কন্ট্রোল করতে পারল না, তেড়ে গেল কাশেমের দিকে। কাশেমের লোক ফাইজকে ধরে মারতে শুরু করলো। কাশেম হেসে উঠে বলল, আজকে কলোনির সবাই দেখবে আমার বিরুদ্ধে পুলিশকে ইনফর্ম করার মজা। নিজাম মিয়া আরশি বেগম কাশেমের পায়ে পড়ে কান্না করতে করতে ফাইজকে ছেড়ে দেওয়ার জন্য আকুতি মিনতি করতে লাগলো।
কাশেম কোনো কথা শুনছে না। আশেপাশে ঘরের লোকজন সবাই এসে গোল হয়ে জড়ো হলো। সবাই চেয়ে চেয়ে দেখছে, ভয়তে কেউ কিছু বলতে পারছে না। ফাইজের সারা শরীর রক্তাক্ত হয়ে গেল। কাশেম ফাইজকে দেখিয়ে, কেউ যদি এর মতো ভুল করো তাহলে এর মতো সবাইকে মরতে হবে, তাই সবাই সাবধান। কাশেম কথাটা বলে কোমর থেকে পিস্তল বের করে পিস্তল তাক করে ট্রিগারে চাপ দিতে যাবে, তখনই কাশেমের একজন লোক এসে কাশেমের কানে কানে বলল, বস, আপনি ভুল ইনফরমেশনের জায়গায় এসে পড়েছেন। এই ছেলে কিছু বলেনি, যে ইনফর্ম করেছিল তাকে আমাদের ডেরায় নিয়ে এসেছি। কাশেম থেমে গেল। কাশেম তার লোকটারে চোখ গরম দেয়। কাশেম তার লোকেদের বলল, এই ওকে ছেড়ে দে, চল। কাশেম লোকজন নিয়ে চলে গেল। আরশি বেগম, নিজাম মিয়া দুজনেই ফাইজকে ধরে কান্না শুরু করে দিল। কয়েকজন লোক এগিয়ে এসে ফাইজকে ধরে নিয়ে হাসপাতালের দিকে ছুটল। নিজাম মিয়া আর আরশি বেগম পেছন পেছন ছুটল। বস্তির লোকজনের ভেতর কথোপকথন শুরু হয়ে গেল। ইয়াসমিন বেগম ঘরে ঢুকতে ফারিয়া জিজ্ঞেস করল, কি হয়েছে মা? আমাকে তো বেরই হতে দিলে না। এত চিল্লাপাল্লা কিসের ছিল? আবার কি কাউকে? আর বলিস না, ওই যে ফায়ার ছেলেটা, আহা কত ভালো ছেলেটা, ওকে এভাবে মারলো। ভালো না ছাই, মারলো কেন ওকে? ওনাকে পুলিশের কাছে কাসেম গ্রুপের নামে বলছে না কি করছে, ওটার জন্য লোকজন নিয়ে এসে ফায়াজকে মারছে। আহারে, এভাবে কেন মানুষকে মারে, দেখে কষ্ট লাগছে। ছেলেটা এতটা ভালো বলার বাহিরে। ইয়াসমিন বেগম ফায়েজের নামে আরও কিছু প্রশংসা করল। ফারিয়া ফায়েজের প্রশংসা শুনে বিরক্ত হয়ে গেল। ফারিয়া বিরক্তি নিয়ে বলল, ঘুমাতে দাও তো, যে যা করবে সে তার শাস্তি পাবে, ও তাই পেয়েছে। ইয়াসমিন বেগম ফারিয়ার কথা শুনে আর কিছু বলল না। হাসপাতালে ফায়েজকে নিয়ে আসলো। ফায়েজকে ড্রেসিং রুমে ঢুকালো। আরশি বেগম আর নিজাম মিয়া ভেতরে যেতে দিল না। হাসপাতালের কর্মরত চিকিৎসক ফায়েজের কন্ডিশন খারাপ দেখল। চিকিৎসক বাহিরে এসে বলল, এখনই অপারেশন না করলে হয়তো রোগীকে বাঁচানো যাবে না। আমাদের হাতে আর কিছুই করার থাকবে না। আপনি অপারেশন শুরু করে দেন, আমার ছেলেকে বাঁচান। তাহলে ক্যাশ কাউন্টারে গিয়ে টাকা জমা দেন, আমরা অপারেশন শুরু করব। আরশি বেগম চিকিৎসকের থেকে টাকার অ্যামাউন্ট জানতে চাইল। চিকিৎসক টাকার অ্যামাউন্ট বলতে আরশি বেগম আর নিজাম মিয়া হতাশ হয়ে বেঞ্চে বসে পড়ল। আরশি বেগম নিজাম মিয়ার দিকে তাকিয়ে কান্না করতে করতে, কি হবে এখন? এতগুলো টাকা কোথায় পাবো আমরা? সেটাই তো চিন্তার বিষয়। আমাদের কাছে অতগুলো টাকা নেই, কে দিবে আমাদের অতগুলো টাকা? আমার ছেলেকে বাঁচাও, যেখান থেকে পারো টাকা ম্যানেজ করে আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে এসো। আমি আর কিচ্ছু চাই না। আরশি বেগম আর নিজাম মিয়া দুজনে হতাশ হয়ে গেল, মাথা খারাপ হয়ে গেল। লাঠি ভর দিয়ে একজন বৃদ্ধ লোক এসে আরশি বেগম আর নিজামের সামনে দাঁড়িয়ে বলল, কিরে, তোরা এতটা হতাশার ভিতর আছিস কেন? কোনো সমস্যায় পড়েছিস? টাকা লাগবে? বৃদ্ধ লোকটার কথা শুনে দুজনে অবাক হয়ে গেল। পা থেকে মাথা পর্যন্ত দেখলো। আরশি বেগম অবাক হয়ে, আমাদের চেনেন না, জানেন না, আমাদেরকে এতগুলো টাকা দিবেন? এখন কথা বলার সময় না। নিজাম বৃদ্ধ লোকটার হাত থেকে টাকার ব্যাগ নিল। নিজাম মিয়া টাকার ব্যাগ নিয়ে চলে গেল কাউন্টারে। টাকা জমা দিতে চিকিৎসকরা ফাইজকে নিয়ে ওটিতে চলে গেল। ওটির বাহিরে বৃদ্ধ লোক নিজাম মিয়া আর আরশি বেগম অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর ওটি থেকে চিকিৎসক বের হয়ে বলল, আলহামদুলিল্লাহ, অপারেশন সাকসেসফুল। চিন্তার আর কোনো কারণ নেই। কিছুক্ষণ পর রোগীকে কেবিনে দেওয়া হবে। চিকিৎসকের কথা শুনে সবাই দীর্ঘশ্বাস ফেলল। নিজাম মিয়া বৃদ্ধ লোকটারে কি বলবে বুঝে উঠতে পারছে না। বৃদ্ধ লোক দুজনকে সান্ত্বনা দিয়ে চলে গেল লাঠি ভর দিয়ে। আরশি বেগম বলল, লোকটা তার ঠিকানা কিছুই দিল না, তার টাকা আমরা কিভাবে শোধ করব? হ্যাঁ, ঠিকই বলছি তো। নিজাম মিয়া সামনের দিকে এগিয়ে গেল। বৃদ্ধ লোকটারে আর দেখতে পেল না। নিজাম মিয়া এসে বলল, পেলাম না, চলে গেল। আরশি বেগম কিছু বলতে যাবে তখনই ওটি থেকে ফাইজকে বের করলো স্ট্রেচারে করে। নিজাম মিয়া আরশি বেগম এগিয়ে গেল। ফাইজকে নিয়ে 42 নম্বর কেবিনে নিয়ে বেডে রাখলো। নার্স নিজাম মিয়া আর আরশি বেগমকে সব কিছু বলে সতর্ক করে বেড থেকে চলে গেল। আরশি বেগম ফাইজের দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ল। নিজাম মিয়া সান্ত্বনা দিতে লাগলো। এদিকে কাশেম ডেরায় গিয়ে ইনফরমেশন দেওয়া লোকটারে দেখে মারতে শুরু করলো। লোকটার বাঁচার জন্য আকুতি মিনতি করতে লাগলো, কিন্তু কাশেম কোনো কথাই কানে তুলল না, মারতে থাকলো। মারতে মারতে লোকটার মাথায় সজোরে আঘাত করলো। লোকটার মুখ থেতলে গেল। লোকটা নিতর হয়ে পড়ল। কাশেম তার লোকেদের বলল,
লাশটা থানার সামনে ফেলে রেখে আয়। কাশেমের কথা মতো কয়েকজন নিথর দেহটা ধরে গাড়িতে তুলে নিয়ে চলে গেল। থানার সামনে গিয়ে গাড়ি থেকে লাশটা ফেলে দিয়ে চলে গেল। ভোর 6টা। থানার সামনে গোল করে লোকজন দাঁড়িয়ে আছে, মিডিয়ার লোকজনও এসে গেছে। নীরব খবর পেয়ে থানায় চলে আসলো। ভিড় ঠেলে লাশটা দেখে অবাক হয়ে গেল। লাশের শরীরের ওপর একটা সাদা কাগজে রক্তে ভিজে গেছে। নীরব কাগজটা উঠিয়ে দেখল, তাতে লেখা ইনফর্মা। প্রতিটা ইনফর্মা এভাবেই মরবে। নীরব পুরো অবাক হয়ে গেল। এই লোকটা ইনফর্মা হলো কবে? নীরব এই লোকটাকে তো চিনে না, না কখনো দেখেছে, তাহলে ইনফর্মা হলো কিভাবে? নীরব লাশের ছবি তুলে নিল, লাশ নিয়ে যেতে বলল মর্গে। নীরব মিডিয়ার লোকেদের সাথে কথা বলে থানার ভেতরে গিয়ে নিজ কক্ষে বসে জেরিনকে কল দিল। জেরিন কল রিসিভ করতে নীরব সব ঘটনা বলল। জেরিন শুনে অবাক হয়ে গেল। জেরিন বলল, লোকটার ছবি থাকলে পাঠিয়ে দেন। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। নীরব ছবি পাঠিয়ে দিল ইমেলে। জেরিন ছবি দেখার পর বলল, না, একে তো চিনি না। আমাদের ইনফরমারদের সতর্ক করতে হবে তাহলে। হ্যাঁ, আমি দেখছি ব্যক্তিটার পরিচয় পাওয়া যায় কিনা। নীরব ফোন রেখে দিল আর ভাবতে লাগলো কি হতে পারে। সকাল 10টা। ফাইজের জ্ঞান ফিরতেই দেখলো মাথার কাছে আশি বেগম এক পলকে তাকিয়েছে ফাইজের দিকে। ফাইজ বলল, মা, আমি কোথায়? তুই হাসপাতালে, তোর লেগেছে রে বাবা, তাই না? আশি বেগম কথাটা বলে কান্না করে দিল। ফাইজ চারপাশে তাকিয়ে আশি বেগমের দিকে তাকিয়ে বলল, মা, তুমি কাঁদছো কেন? আমি ঠিক আছি মা, বিশ্বাস করো, আমি কোনো কিছু করিনি। ওরা আমাকে ভুল বুঝে মেরেছে। হ্যাঁ বাবা, আমি সব জানি, তুই এমন কিছু করতে পারিস না। নিজাম মিয়া খাবার নিয়ে কেবিনে ঢুকতেই দেখলো ফাইজের জ্ঞান ফিরেছে। আশি বেগমের কান্না দেখে নিজাম বলল, তুমি যদি এমন করো ছেলেটা কি সুস্থ হবে বলো? কই, আমি কিছু করছি না। ফাইজ নিজাম মিয়ার দিকে তাকিয়ে বলল, ওরা তোমাদের গায়ে হাত দিয়েছে, ওদের আমি ছাড়বো না। বাবা, এসব বলতে হয় না, যা হবার হয়ে গেছে। ওরা অনেক ক্ষমতাবান, ওদের বিচার আল্লাহ করবে। আমরা গরিব মানুষ, ওরা তোর ক্ষতি করবে, আমরা তোকে হারাতে পারবো না। শান্ত হ বাবা। ফাইজ আর কোনো কথা বলল না। নিজাম মিয়া আরশি বেগমকে খাবার খেয়ে নিতে বলল। সকাল 11টা। রেস্টুরেন্টের ভেতর ফারিয়ার বান্ধবী কে আর ফারিয়ার বয়ফ্রেন্ড রাজু। তুই তো ওকে একটু বোঝাতে পারিস। আমি কি বোঝাবো, ও রাজি না তোর সাথে একান্ত সময় কাটাতে। বিয়ে করে তারপর একান্ত সময় কাটা। দেখ, সেরকম যদি পরিস্থিতি থাকতো তাহলে ওকে তো আরো আগেই বিয়ে করে নিতাম, এত দেরি করতাম নাকি? চাকরি পেলেই আমার কলিজাকে বিয়ে করব। ফারিয়া রাগ দেখে, আমি যা বলার বলে দিয়েছি, বিয়ের আগে আমরা এসব করা সম্ভব না। ফারিয়া রাগ দেখিয়ে ব্যাগ কাঁধে নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল। রাজু কেয়াকে বলল, তুই একটু ম্যানেজ কর না ওকে, অনেক দিনই তো হয়ে গেল। আরে আমি কি ওরে কম বুঝাইছি? আমি আমার বয়ফ্রেন্ডের সাথে যা যা করি সব বলি ওকে, ও উস্কায়, কিন্তু ওর কোনো রিয়াকশন দেখি না। তুই যদি ব্যবস্থা করে দিতে পারিস তাহলে তোরে আর তোর বয়ফ্রেন্ডকে ট্রিট দেবো ভালো একটা। কেয়া রাজুর কথা শুনে খুশিতে, সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি বলছি। পারবি বল এখন? তা কি আর বলতে, কাজ হয়ে যাবে। আমার মাথায় একটা দারুণ প্ল্যান এসেছে। হ্যাঁ বল। শোন তাহলে। কেয়া রাজুকে তার প্ল্যান সম্পর্কে সবকিছু বলল। রাজু কেয়ার প্ল্যান শুনে শয়তানি হাসি ফুটে উঠল মুখে। এদিকে ফারিয়া রেস্টুরেন্ট থেকে বের হয়ে বেশ কিছু দূর এসে পিছন ফিরে দেখলো ওর পিছনে রাজু বা কেয়া কেউ নেই। ফারিয়ার রাগটা আরও বেড়ে গেল। ফারিয়া মনে মনে বলছে, আমার রাগের কোনো মূল্য নেই। আমি বের হয়ে এসেছি, ওরা কেউ আসলো না, ঠিক আছে, আমিও বুঝিয়ে দিব ওদের না আসার। ফারিয়া আর না দাঁড়িয়ে চলে গেল। দুপুর 1টা। নীরব লাশটার পরিচয় জানতে পেরে লাশটার পরিবারকে খবর দিল। পরিবার আসতেই জানতে পারলো রেল কলোনির বস্তিতেই তাদের বাসা। নীরব সব কিছু জানার পর লোকটার পরিবারের কাছে জিজ্ঞেস করলো কারোর সাথে শত্রুতা আছে কিনা। পরিবার না বললো। নীরবের মনে খটকা লাগলো। নীরব নাম্বার চাইলো। নাম্বার বলতে নীরব ধরে ফেললো। লোকটার পরিবারের রাতে ঘটে যাওয়া ঘটনা সব বলে দিল। ফাইজকে মারার ঘটনাও বলে দিয়েছে। নীরব সব কিছু শুনে বুঝতে পারলো গতকালের ফোন দেওয়ার সেই লোকটা যে ওরা পুলিশকে ইনফর্মা ভেবে মেরে ফেলেছে। নীরব ঠিকানা
নিল কোন হাসপাতালে আছে। নীরব ঠিকানা নিয়ে চলে গেল সেই হাসপাতালে। রিসেপশন থেকে বেড নাম্বার শুনে নীরব বেডে চলে গেল। আরশি বেগম নিজাম মিয়া পুলিশকে দেখে অবাক হয়ে গেল। নীরব কেবিন থেকে চলে যাওয়ার পরপরই কাশেম কেবিনের ভেতর ঢুকলো। বাইরে থেকে দুজন কেবিনে দরজা বন্ধ করে দিল। কাশিমকে দেখে আরশি বেগম, নিজাম মিয়া আর ফায়েজ ভয় পেয়ে গেল। কাশিম কোমর থেকে পিস্তল বের করে বেডের উপর ফায়েজের পাশে রাখতে তিনজন পুরো আতঙ্কিত হয়ে গেল। ফায়েজ ঘুমাচ্ছিল বেডে। নীরব বেডের ভেতর ঢুকতে নিজাম মিয়া, আরশি বেগম দুজনেই অবাক হয়ে গেল নিজাম মিয়ার দিকে তাকিয়ে। আপনার ছেলে? হ্যাঁ। কিভাবে হলো এসব? কারা মেরেছে জানেন? চিনেন ওদের? না, আমরা কাউরে চিনি না। আপনি চলে যান। আমরা চিনি না, জানি না। এর থেকে বেশি কিছু বলতে পারবো না। দেখুন, আপনারা যদি সত্যিটা না বলেন, অন্যায়কারীরা আরও বেশি অন্যায় করবে। ওদের আইনের আওতায় এনে শাস্তির জন্য আমাদেরকে সাহায্য করুন। আপনাদের আইন ওদের কিছু করতে পারবে না। আমরা সত্যিটা বলি, আমরা মরে যাই। আপনারা পরে মিডিয়ার সামনে বলবেন অপরাধীকে খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসবো। এখানেই ক্লোজ হয়ে যাবে সব। কোনো কিছুই করতে পারবেন না। আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন। আমি কথা দিচ্ছি অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দিব। আপনারা বিশ্বাস করার নেই আর নিজেদের জীবন শেষ করার নেই। গরিব মানুষ আমরা। আমরা মরলেও কারো কিছু না। আমাদের মারার রাস্তাটা সহজ করে দিবেন না। আপনার ছেলেকে যারা মেরেছে তাদের শাস্তি দিতে চান না? যারা আপনার ছেলেকে পুলিশের ইনফরমার ভেবে এভাবে মারলো তাদেরকে ছেড়ে দিবেন? নতুন কোনো ঝামেলায় জড়াতে চাই না। আমরা কাউকে চিনি না। আপনি আসতে পারেন। নীরব দুজনের থেকে কথা বের করার জন্য অনেক ধরনের কথা বলতে লাগলো, কিন্তু কোনো কিছুতেই কোনোভাবে কথা বের করতে পারলো না। নীরব বলল, আজ আপনারা আইনকে সহযোগিতা করলেন না, পরবর্তীতে বিপদে পড়লে আইন কি আপনাদের সহযোগিতা করবে? আইনের দৌড় কত দূর পর্যন্ত ওইসব আমি পার করে এসেছি। আমাকে আইন শেখাতে আসবেন না। নীরব আর কোনো কথা না বলে বেড থেকে বের হয়ে গেল। আরশি বেগম নিজামকে বলল, তোমাকে না বলছি বেশি রেগে উঠবে না, সমস্যা হবে। ফায়েজ শুনলে কি হতো বলো তো? অফিসারটা মেজাজ খারাপ করে দিল। শান্ত হও। নীরব কেবিন থেকে চলে যাওয়ার পরপরই কাশেম কেবিনের ভেতর ঢুকলো। বাইর থেকে দুজন কেবিনের দরজা বন্ধ করে দিল। কাশেমকে দেখে আরশি বেগম, নিজাম মিয়া আর ফায়েজ ভয় পেয়ে গেল। নিজাম মিয়া ঢোক গিলতে গিলতে, আপনি? কাশেম মিয়া কোনো কথা বলল না। কাশেম কোমর থেকে পিস্তল বের করে বেডের উপর ফায়েজের পাশে রাখতে তিনজন পুরো আতঙ্কিত হয়ে গেল। নিজাম মিয়া বলল, আমাদেরকে ছেড়ে দেন, আমরা কোনো কিছু করিনি। নিজাম মিয়ার কথা শুনে কাশেম হেসে দিল। তোদের তো মরণের ভয় আছে। তোরা আসলে কোনো ঝামেলার মানুষ না। ভেবেছিলাম পুলিশ অফিসারকে সব বলে দিবি, কিন্তু কোনো কিছুই বললি না আমার বিষয়ে। এই একটা কাজ ভালো করেছিস, তোরা বেঁচে গেলি। যদি কোনো রকম মুখ খুলতিস, এখানে তিনটা লাশ পড়ে থাকতো। আমার লোকজন তোদের উপর সব সময় নজরদারিতে রেখেছে। আমার নাম প্রকাশ করা মানে নিজেদের মৃত্যু নিজেরা ডেকে আনা। কাশেমের কথা শুনে সবে হা হয়ে গেল। নিজাম মিয়া কিছু বলার আগেই কাশেম বলল, কিছু করার আগে ভেবে করবি। মুখ খুলবি তো মরতে হবে, বস্তিতেই থাকবি। কোথাও যাওয়ার চেষ্টা করলে ওখানেই তোদের দাফন করে দিব। কাশেম কথাটা শেষ করে পিস্তল কোমরে নিয়ে বেড থেকে বের হয়ে গেল। কাশেম চলে যাওয়াই সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। যেভাবে আসছিল কি না কি করে ফেলতো। কাশেম অনেক ভয়ঙ্কর। সবাই কাশেমকে ভয় পায়। সন্ধ্যার পর ফারিয়ার ফোন বাজছে। ফারিয়া ফোনের দিকে তাকিয়ে দেখলো রাজু ফোন দিয়েছে। ফারিয়ার রাগ মুডে ফোনটা রিসিভ করে ওপাশ থেকে রাজু বলে উঠল, তুমি আমাদের এইভাবে বিপদে ফেলে রেখে আসতে পারলে? আজ ওয়ালেট ফেলে রেখে এসেছি। তোমার পেছন পেছন আসতে গিয়ে বিলের জন্য পথ আটকাই। বিল দিতে গিয়ে দেখি ওয়ালেট নেই, আটকে রেখেছিল। ওই ফকিন্নির কাছে টাকা ছিল না। ওই ফকিন্নির দিয়ে রেস্টুরেন্টের জিনিসপত্র পরিষ্কার করিয়েছে, আমাকে দিয়ে টেবিল। সরি বাবু, তোমার রাগ ভাঙাতে পারিনি। তুমি থাকলে বুঝতে। রাজুর কথা শুনে ফারিয়া হেসে দিল। ফারিয়া বলল, একদম ঠিক কাজ করেছি। রাগ করে এসে লাভ হলো? তা না হলে আমাকে ওদের থালা বাসন মাজা লাগতো। ওদের অত বড় কলেজা হতো না। প্রথমে আমাকে চিনতে পারিনি, পরে চিনে সরি সরি বলছে। আমার বউকে দিয়ে থালা বাসন মাজাবে, এত বড় সাহস? রাজুর কথা শুনে ফারিয়া সব রাগ শেষ হয়ে গেল। রাজুর কথা মতো বলতে লাগলো। রাজুর কথা বলতে বলতেই ইয়াসমিন বেগম বাহির থেকে ফারিয়াকে ডাক দিল। ফারিয়া ফোন রেখে বাহিরে আসলো, বাজারে ব্যাগ নিল। ইয়াসমিন বেগম ফারিয়াকে বলল,
ফায়েজের কি অবস্থা? বাসা নিয়ে আসছে? আমি কিভাবে জানবো? ওই টোকাইয়ের খোঁজ জেনে আমার কি লাভ? ফারিয়া, ও টোকাই হলেও ও মানুষ। ওর মতো ছেলে হাজার একটাই পাওয়া যায় না। তোমার এত দরদ যখন, তখন যাও না, নিজে খোঁজ নিয়ে এসো। আমাকে বলছো কেন? ফারিয়া ব্যাগটা নিয়ে ঘরের ভেতর ঢুকে গেল। ইয়াসমিন বেগম বলল, দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে বড্ড। এই জন্যই তোকে পড়াশোনা করেছি। পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবি, তা না করে বেয়াদব হয়ে যাচ্ছিস। ইয়াসমিন বেগম কথাটা বলে চলে গেলেন। ফাইজের বাসায় এসে দেখলো ঘর তালা দেওয়া। পাশের ঘর থেকে খোঁজ খবর নিয়ে বাসায় চলে গেল। মনে মনে ঠিক করলো কাজ শেষ করে কাল একবার দেখে আসবে ছেলেটাকে। 12 দিন পর ফাইজ এখন পুরোপুরি সুস্থ। হাসপাতাল থেকে ফাইজকে বাসায় নিয়ে আসলো। ফাইজকে দেখার জন্য কলোনির অনেকেই আসলো। কলোনি কয়েকজন বলল, আগে থেকে এখন অনেক খারাপ অবস্থা, সব সময় মারামারি কাটাকাটি লেগেই থাকে। জায়গাটা এখন খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছে। এক একজনের এক এক কথা শুনে অবাক হয়ে গেল। ফাইজকে সাবধানে থাকতে বলল। সকাল 10টা। ফাইজ যত যা টুকাইয়ে জমাই ছিল সব বিক্রি করে দিয়ে টাকা বুঝে নিয়ে বাসার দিকে আসবে, তখনই দেখলো লোকাল ট্রেনের ভেতর থেকে বস্তা ফেলছে, আর সেই বস্তা আরেকজন তুলে নিচ্ছে। রেল লাইনের পাশ দিয়ে অনেকে এরকম করছে, বস্তা তুলে তুলে এক জায়গায় জড়ো করছে। জড়ো করা শেষে বস্তা নিয়ে যাওয়ার সময় বিপত্তি, অবৈধ মাল নিয়ে যাবে, অপরপক্ষ বাধা দেয়, তাদেরকেও খুশি করে যেতে হবে। শুরু হয়ে যায় তর্কাতর্কি। এক পর্যায়ে দুই পক্ষের মারামারির ভেতর দিয়ে যে যার মতো একটা একটা করে বস্তা নিয়ে পালিয়ে যায়। মারামারি শেষে শুরু হয় কান্নাকাটি। যার মাল সে মাথায় হাত দিয়ে বসে কান্না করে। সর্বনাশ করে দিল, পথের ফকির বানিয়ে দিল। ফাইজ এসব দৃশ্য দেখে হাসতে থাকে। মনে মনে বলে, মানুষ পারেও বটে, সব যেন ছন্ন ছাড়া। যে যেভাবে পারছে সব লুটে নিচ্ছে, যার যায় সেই বোঝে। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। রেল কলোনিতে এখন কয়েকটা গ্রুপ তৈরি হয়ে গেছে। যত অপকর্ম ছিল তার থেকে বেশি অপকর্ম এখন হয়। প্রশাসনের লোকজনও এসে কোনো কিছু না পেয়ে চলে যায়, শুধু শুনে আজ এই হবে সেই হবে। ওদের আশার আগেই সব শেষ হয়ে যায়। দিনের বেলায় বাহিরে মানুষ আসতে ভয় পায়। এই কলোনিতে নামডাক বেশ ভালোই হয়ে গেছে, অনের রমরমা। রাত 12টা। রেল লাইনের উপর দিয়ে কয়েকজন হেঁটে যাচ্ছে টর্চ হাতে নিয়ে। সামনের দিকে চোখ পড়তে দেখলো একটা লোককে রেল লাইনের উপরে ফেলে তার শরীরে চাকু চালাচ্ছে। এটা দেখে ওরা সবাই ভয় পেয়ে গেল। সবাই টর্চ ফেলে দিয়ে ভয়ে দৌড়াতে লাগলো। লোকটা উঠে দাঁড়িয়ে চাকু হাতে নিয়ে ওদের পিছনে দৌড়াতে লাগলো। ওদের থেকে দ্রুত দৌড়িয়ে লোকটা চাকু দিয়ে এক এক করে সবাইকে আঘাত করে ফেলে দিল। সবাইকে একত্রিত করে সবার শরীরে চাকু লাগাতে লাগলো। সবাই চিৎকার দিয়ে আর্তনাদ করতে লাগলো, বাঁচার জন্য আকুতি করতে লাগলো, কিন্তু লোকটার কানে যেন কোনো কথাই যাচ্ছে না। একজন বলল, কে তুই? আমাদেরকে মেরে তুই বাঁচতে পারবি না? লোকটার কথাটা শুনে জোরে জোরে হেসে উঠে টর্চ লাইট জ্বালিয়ে নিজের মুখের উপর ধরলো। গ্যাংস্টার কিং, এই কলোনি এখন থেকে গ্যাংস্টার কিংয়ের। কেউ বাঁচবি না, কেউ না। এক এক করে জ্বালিয়ে দিব কলোনি সহ। রাজ করব আমি, কিং করবে রাজ এই কলোনি। গ্যাংস্টার কিং কথাটা বলে চাকু গ্যাংয়ের চোখের ভিতর ঢুকিয়ে দিল আর চিল্লিয়ে বলতে লাগলো, তোদের শেষ করেই আমি শান্ত হব। হা 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 হা। ভোর হতে না হতেই কলোনিতে চিল্লাপাল্লা শুরু হয়ে যায়। কলোনির সবার ঘুম ভেঙে যায়, সবাই বাহির হয়ে যায়। সবাই রেললাইনের দিকে ছুটলো। এসে দেখলো একসাথে জড়ো হওয়া কতগুলো লাশ পড়ে আছে। প্রশাসনের লোকজন চলে এসেছে। মিডিয়া লোকজন এসে নিউজ করতে লাগলো মাহমুদ গ্রুপের লোকজন পড়ে আছে রেল লাইনের পাশে। মাহমুদ খবর পেয়ে চলে আসলো। কে এভাবে মারলো? মাহমুদ কোনো কিছুই বলতে পারে না। প্রশাসনের লোকজন রয়েছে। সবার চোখ লাশগুলোর পাশে গিয়ে স্থির হয়ে গেল। লাশের পাশ দিয়ে লেখা, স্বাগতম গ্যাংস্টার কিং কলোনিতে। সাবধান সবাই, ডেঞ্জার। এ ছবি আঁকানো। মিডিয়া লোক প্রশাসনের সবার নজর লেখার দিকে। নীরব এসে লেখাটা দেখে, লাশ দেখে বলল, গ্যাংস্টার কিংকে তার সঠিক ঠিকানা দিয়ে আমাদের কাজে সাহায্য করেন, তাহলে তাকে আইনের আওতায় এনে শাস্তি দিব। নীরবের কথা শুনে সবাই মাথা নিচু করে নিল। যে যার মতো করে মাথা নিচু করে চলে গেল। নীরব পুরো অবাক হয়ে গেল। মিডিয়ার লোক সহ সবার মনে একটাই প্রশ্ন, কে গ্যাংস্টার কিং? তাকে খুঁজে বের করতে হবে। নীরব সোর্সদের বলল লাশগুলো গাড়িতে উঠে মর্গে নিয়ে যেতে বলল। সোর্সরা লাশগুলো ধরে গাড়িতে উঠাতে লাগলো। মিডিয়ার লোক নীরবকে ঘিরে ধরে প্রশ্ন করতে লাগলো। নীরব যতদূর সম্ভব উত্তর দিয়ে চলে গেল।
প্রশাসনের লোকজন, মিডিয়ার লোকজন চলে যেতে মাহমুদ রেল লাইনের পাতের উপর বসে লেখা চিহ্নটা দেখছে। মাহমুদের লোকজন মাহমুদের সামনে দাঁড়িয়ে আছে। মাহমুদ বলল, কে এই গ্যাংস্টার কিং? ওকে খুঁজে বের কর। আমার লোকেদের মেরে আমার বড় চালান নিয়ে গেছে। মাহমুদ লোকজন মাহমুদের কথা মতো চলে গেল। মাহমুদ বসে বসে চিন্তা করছে। আমার কোনো শত্রুপক্ষ এমন কাজ করে নতুন নাম দিয়ে আকর্ষণ অন্যদিকে নিতে যাচ্ছে, যাতে ওদেরকে আমি সন্দেহ না করি। মাহমুদ উঠে দাঁড়ালো আর বলল, যে আমার এত বড় ক্ষতি করলো আমি ওকে ছাড়বো না, শেষ করে ফেলবো একবারে। মাহমুদ চলে গেল। কলোনির বস্তিতে সবার মুখে মুখে গ্যাংস্টার কিংয়ের কথা। ফাইজ রাস্তার পাশ থেকে হেঁটে যাচ্ছে। ফারিয়া রাজুর বাইকে করে যাচ্ছে। ফাইজ ফারিয়াকে দেখে মুখ ঘুরিয়ে নিল। ফারিয়া ফাইজকে মুখ ঘুরিয়ে নিতে দেখে তাকিয়ে পড়ল। ফারিয়া রাজুর সাথে করে চলে গেল। ফাইজ সে তার কাজে মনোযোগ দিল। রাস্তার পাশ থেকে আবর্জনার ভেতর থেকে ফেলে দেওয়া জিনিস টুকিয়ে টুকিয়ে নিয়ে বস্তার ভেতর রাখছে। সন্ধ্যার পর কাশেম মাহমুদের ডেরায় গিয়ে মাহমুদের সামনে দাঁড়িয়ে, আমার লোকদের উপর নজর দেওয়ার আগে আমি তাদেরকে শেষ করে ফেলি, আর তুই নতুন এসে হারিয়ে ফেললি তোর লোকগুলোকে। মাহমুদ রেগে ওঠে, যে আমার লোককে মেরেছে ওরে একবার পাই পিস পিস করে ফেলবো, যা দেখে কেউ আমার দিকে আঙুল তুলতে ভয় পাবে। সাবধানে থাকিস, এখন কি হয়ে যায় বলা যায় না। কাশেম কথাটা বলে চলে গেল। মাহমুদের আরেকজন এসে বলল, কাসেমের কোনো হাত নেই তো, তা না হলে এই কথা বলে গেল কেন? মাহমুদ কাশেমের উপর নজর রাখার জন্য বলল, রাত 1টা। মাহমুদ ডেরার ভেতর দুটো মেয়ে নিয়ে ফুর্তিতে মজে উঠেছে। মাহমুদের লোকজন কেউ নেই। ডেরার ভেতর মাহমুদ একাই। হঠাৎ করে দরজা খোলার শব্দ শুনে মাহমুদ উঠে বসলো। সামনের দিকে তাকাতে দেখতে পেল হাতে বড় দা নিয়ে একজন দাঁড়িয়ে আছে। মেয়ে দুটো উঠে লুকিয়ে পড়ল। মাহমুদ বলল, কে তুই? আমার এখানে কিভাবে ঢুকলি? কিং, গ্যাংস্টার কিং, তোরে শেষ করতে এসেছি। মাহমুদ উঠে দাঁড়িয়ে, ও তুই আমার লোকেদের মেরে আমাকে মারতে আমার ডেরা এসেছিস? তোকে এমন ভাবে মারবো তোর লাশের চিহ্ন খুঁজে পাবে না। মাহমুদের কথায় গ্যাংস্টার কিং হেসে উঠল। মাহমুদ রেগে কিংয়ের দিকে তেড়ে গেল। মাহমুদ কাছে কাছে যেতে কিং পা উঠিয়ে মাহমুদের বুকের উপর লাথি মারল। মাহমুদ কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়ে গেল। কিং এগিয়ে গিয়ে মাহমুদের বুকের ওপর পা দিয়ে ঠেসে ধরল। তোকে দিয়ে সূচনা হবে কিংয়ের কাজ। প্রথমে তোর লোক, এখন তুই। কেউ বাঁচবি না আমার হাত থেকে। তুই কিন্তু ভুল করছিস। তুই আমার নেটওয়ার্ক সম্পর্কে জানিস না, তুই বাঁচতে পারবি না। তোর যত বড় নেটওয়ার্ক হোক না কেন, সব বিচ্ছিন্ন কিং করবে। আর কিংয়ের শাসনে কলোনি চলবে, রাজত্ব কিং করবে, বাকিরা সব ভয়তে কেঁপে উঠবে। কিংয়ের কথা শেষ হতে না হতেই আরও কয়েকজন এসে গোল করে ধরল। কিংকে বসার জন্য চেয়ার এনে দিল একজন। কিং চেয়ারে বসলো। কিংয়ের গ্যাংস্টাররা মাহমুদকে উঠিয়ে মারতে শুরু করলো। মাহমুদের চিল্লানোর আওয়াজ যেন বাইরে বের হচ্ছে না। মেয়ে দুটো মাথা নিচু করে উকি মেরে দেখছে আর ভয়তে কাঁপছে। কিংয়ের চোখ মেয়ে দুটোর দিকে গেল। কিং উঠে গিয়ে মেয়ে দুটোর সামনে দাঁড়িয়ে, বের হয়ে যা, আর কখনো যেন তোদের এসব জায়গায় না দেখি। কিংয়ের কথা মতো মেয়ে দুটো দ্রুত বের হয়ে চলে গেল। কিং পেছনে তাকাতে একজন বলল, শেষ। কিং হাসলো জোরে। মাহমুদের নিথর দেহ দুজনে টানতে টানতে নিয়ে বের হয়ে চলে গেল। সকাল 7টা। কলোনির বস্তিতে হইচই পড়ে গেল। প্রশাসনের লোকজন, মিডিয়ার লোকজন সবাই এসে অবাক হয়ে গেল। রাত 8টা। ফারিয়া রুমের ভেতর ঢুকতে লাইট অফ হয়ে গেল। ফারিয়ার হাত মুখ চেপে ধরে টেনে নিয়ে যাচ্ছে। ফারিয়া ভয়ে চিৎকার করতে গিয়েও চিৎকার করতে পারছে না। মুখ চেপে রাখার কারণে ফারিয়া নিজেকে ছাড়ানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। সকাল 7টা। একজন রেল লাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মাহমুদের নিথর দেহ দেখতে পায়। লোকটা নিথর দেহ দেখে চিৎকার দেয়। লোকটার চিৎকার শুনে আশেপাশে সবাই দৌড়ে চলে আসলো। দৌড়ে এসে মাহমুদের নিথর দেহটা দেখে প্রশাসনকে ফোন দিল। কলোনির ভেতর হইচই পড়ে গেল। প্রশাসন, মিডিয়ার লোকজন সবাই এসে মাহমুদের লাশ দেখে অবাক হয়ে গেল। নীরব ভালো করে মাহমুদকে দেখেছে। মাহমুদকে দেখা শেষ করে কলোনির লোকজনের কাছে জিজ্ঞেস করলো মাহমুদ সম্পর্কে। কলোনির লোকজন মাহমুদ সম্পর্কে কোনো কিছুই বলল না। সবাই এড়িয়ে চলে গেল। মাহমুদের নিহত হওয়ার সব খবর সবার কাছে চলে গেল। গ্যাংস্টার কিং মাহমুদকে মেরে ফেলেছে। আন্ডারওয়ার্ল্ডের সবার ভেতর কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। ফাইজ বাসা থেকে বের হবে। আশি বেগম ফাইজকে বের হতে দিল না। আশি বেগম ফাইজকে বলল, বাইরের অবস্থা ভালো না, একের পর এক খুন, কেউ কাউকে ছাড় দেয় না।
বাইরে অনেক ঝামেলা হবে এই নিয়ে। তোর আজ কোথাও যেতে হবে না, বাসায় থাক। ঠিক আছে। ফাইজ কথা বলে ঘরে চলে গেল। আরশি বেগম কাজ করতে লাগলো। নিজাম মিয়া হাতে একটা ফাইল নিয়ে ঘরে থেকে বের হতে যাবে, তখন ফাইজ বলল, বাবা কোথায় যাচ্ছ? হাতে ওটা কি? বাইরে যাচ্ছি। একজন কাগজগুলো দিয়েছিল, সে ফিরলে তাকে যেন দিয়ে দিই। সে এসেছে, তাই দিতে যাচ্ছি। মা যে বলল বাইরে না যেতে, তোমারও যেতে হবে না। নিজাম মিয়া ফাইজের কাছে এগিয়ে সে মাথায় হাত বুলিয়ে বলে, কিচ্ছু হবে না। সময় মতো না দিতে পারলে আমার কথা আর বরখেলাপ হয়ে যাবে। ঠিক আছে বাবা, সাবধানে যাবে। নিজাম মিয়া ফাইল হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে আরশি বেগমকে বলে চলে গেল। বিকাল 5টা। কেয়ার সাথে ফারিয়া শপিং শেষে কেয়া ফারিয়াকে বলল, বাসায় বলেছিস তুই আজ আমার সাথে থাকবি? হ্যাঁ বলেছি, মা রাজি হয়েছে। রাজি না হয়ে যাবে কোথায়? আজকার জন্মদিন, দেখতে হবে না? তা আমার গিফট দিবি না? না, তোর টাকায় শুধু এনজয় করব। ফারিয়া কেয়া দুজনেই হাসলো। কেয়া ফারিয়াকে নিয়ে কেয়ার বাসায় চলে গেল। কেয়ার বাসা দোতলা। কেয়ার আজ জন্মদিন। ফারিয়া জানতো আগে থেকেই। ইয়াসমিন বেগমকে আগে থেকে বলে রেখেছিল, বিধায় আর কোনো সমস্যা হয়নি। ফারিয়া কেয়ার কাজে সাহায্য করছে আর বলছে, আন্টি আঙ্কেল কখন আসবে? এই তো সন্ধ্যার পর চলে আসবে। কেন রে, ভয় পাচ্ছিস আমার সাথে থাকতে? ফারিয়া কেয়াকে হালকা গুঁতো মেরে, তোরে ভয় পাবো আমি? অনেকদিন আন্টি আঙ্কেলকে দেখি না, এই জন্য জিজ্ঞেস করলাম। কেয়া হাসি দিয়ে, ও আমি বুঝি। ফারিয়াকে দুজনেই দুষ্টামি করছে আর ঘর সাজানো কাজে ব্যস্ত। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। ঘর সাজানো সব কমপ্লিট। একে করে বাসে সব আসতে শুরু করলো। সবাই এসে সবার সাথে আনন্দ শুরু করে দিল। ঘরের ভেতর সাউন্ড বক্স বাজতে থাকলো। কেয়ার কেক এনে সব সাজানো শেষ। কেয়া কেক কাটবে। কেয়া কেক কাটার সাথে সাথে সবাই হ্যাপি বার্থডে টু ইউ বলতে লাগলো। কেয়া কেক কেটে ফারিয়াকে দিয়ে শুরু করে সবাইকে খাওয়াই দিল। এক এক অপরের মুখে কেক লাগালো, শয়তানি করলো। গানের তালে তালে সবাই এনজয় করতে লাগলো মুহূর্তটা। রাত 8টা। ওপরের রুম থেকে জিনিসটা নিয়ে আয়। ঠিক আছে। কেয়া ফারিয়াকে বলল। ফারিয়া উপরে উঠল। রুমের ভেতর ঢুকে পেছন থেকে একজন ফারিয়ার মুখ চেপে ধরে জড়িয়ে ধরল। ফারিয়া ভয় পেয়ে গেল। ফারিয়া জানে পানি নেই। ফারিয়া ছটফট করতে লাগলো। ফারিয়ার মুখ চেপে ধরে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। অন্ধকারে ঠিকভাবে দেখা যাচ্ছে না কে মুখ চেপে ধরে টেনে নিয়ে যাচ্ছে। ফারিয়া নিজেকে বাঁচানোর জন্য ছটফট করতে লাগলো, কিন্তু কিছুতেই হাত ছাড়াতে পারছে না। ফারিয়া কোনো উপায় না পেয়ে হাতে কামড় দিয়ে বসলো। সাথে সাথে আহ করে চিল্লিয়ে উঠল। শব্দে লাইটও জ্বলে উঠল। ফারিয়ার সামনে থাকা মানুষটাকে দেখে পুরো স্তব্ধ হয়ে গেল। অন্ধকারে মুখ চেপে ধরা লোকটা আর কেউ না, রাজু। রাজুকে দেখে ফারিয়া স্তব্ধ হয়ে গেল। রাজু নিজের হাত চেপে ধরল। ফারিয়া কামড়ে রাজুর হাত থেকে রক্ত বের হতে লাগলো। রাজুর নজর সেদিকে। ফারিয়া রেখে রাজুকে বলল, তুমি তুমি এতটা খারাপ? ছি ছি, শেষে তুমি কিনা এতটা জঘন্য কাজ করার সাহস তুমি পেলে কিভাবে? ফারিয়ার কথায় রাজু ফারিয়ার দিকে তাকিয়ে, এটা তুমি কি করলে? শেষে কিনা আমার হাতে কামড় দিলে? নিজেকে বাঁচানোর জন্য আমি সব করতে পারি। তোর মতো নষ্ট লম্পট মন মানসিকতার মানুষ আগে জানলে কখনোই তোর সাথে সম্পর্ক রাখতাম না। শেষে কিনা তুই আমার সর্বনাশ এভাবে করতে চাইছিলি। ফারিয়ার কথা শেষ হতে না হতেই কেয়ার রুমের ভিতর ঢুকে, কিরে কি হয়েছে? ফারিয়া তুই রেগে আছিস কেন? রাজু তোর হাত কাটলো কিভাবে? ফারিয়া কেয়াকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে, ও আমার একার সুযোগ নিয়ে আমার সর্বনাশ করতে চাইছিল। ওর চরিত্র এতটা খারাপ, আমি আগে জানলে কখনোই রিলেশনে যেতাম না। ওর মতো লম্পটের সাথে আমি আর কোনো রিলেশন রাখবো না। ফারিয়ার কথা শুনে রাজুর শরীরে রাগ ধরতে লাগলো। কেয়া ফারিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে, আরে একবার না হয় করে দেখতি অন্ধকারের ভেতর, দেখতি তোর মতো সুখী আর কেউ হতো না। রাজু তোর লজ্জা ভাঙানোর জন্য লাইট অফ করে দিয়েছিল, একবার ওর সাথে এনজয় করে দেখ। কেয়ার মুখে এমন কথা শুনে ফারিয়া কেয়াকে ছেড়ে দিয়ে অবাক হয়ে কেয়ার মুখের দিকে তাকিয়ে, তুই আমার বান্ধবী হয়ে এই কথা বলতে পারলি? আরে দোষের কি আছে? রিলেশন করি, শারীরিক সম্পর্ক করলে সমস্যা কোথায়? বেচারা তো আর এমনি এমনি তোর পিছনে এত সময় নষ্ট করে না। আর রাজুকে আমি প্ল্যান দিয়েছিলাম, আমার জন্মদিনে আমার বাসায় তোদের দুজনকে সুযোগ করে দেব।
তাই দিয়েছিলাম। কেয়ার কথা শুনে ফারিয়া কেয়ার গালে কষে চর মেরে বলল, আমি তোকে আমার সব থেকে ভালো বান্ধবী মনে করতাম, শেষে কিনা তুই ওর সাথে মিলে আমার সর্বনাশ করতে চাইছিলি। ছি। ফারিয়ার কথা শেষ হতে না হতে রাজু এসে ফারিয়ার চুলের মুঠি ধরে রেগে, তোর মতো বস্তির মেয়েকে ভোগ করার জন্যই পারফেক্ট, ঘরের বউ করার জন্য না। ভেবেছিলাম তোকে খেয়ে ছেড়ে দেব, কিন্তু তুই লয়ার সাজছিস। ফারিয়ার চুলের মুঠি এমনভাবে ধরতে ফারিয়া মাথায় ব্যথা পেতে লাগলো। ফারিয়া বলল, তোদের মতো চরিত্রহীন লোকেদের সম্পর্কে আমার আরও আগে জানা উচিত ছিল। ভালোবাসার নামে নোংরামি করে বেড়াস। রাজু ফারিয়ার চুলের মুঠি ধরে ধাক্কা মেরে বলল, তোর মতো বস্তির মেয়ে বস্তিতেই মানাই, তোর মতো মেয়েকে 2 টাকার দামও দেওয়ার নেই। সুন্দর চামড়া দেখতে, তাই তোকে বাগে আনার জন্য এত সময় নষ্ট করেছি। আজ তোকে ছাড়বো, তোর সর্বনাশ করে ছেড়ে দেব। রাজু কথাটা বলে ফারিয়ার দিকে এগিয়ে গেল। ফারিয়া রাজুকে জোরে ধাক্কা মেরে রুম থেকে বের হয়ে এক দৌড়ে রাস্তায় কিছুটা দূরে এসে হাঁপাতে লাগলো। ফাঁকা রাস্তা, ল্যাম্পপোস্টের আলো জ্বলছে। ফারিয়া কান্না করে দিল, বসে পড়ে জোরে জোরে কান্না করতে লাগলো। কখনো কল্পনা করতেও পারেনি এমন একটা পরিস্থিতির শিকার হবে। ফারিয়া দাঁড়িয়ে চারপাশে দেখে চোখের পানি মুছতে মুছতে হাঁটতে লাগলো। রাজুর প্রতিটা কথা যেন কানে বাজছে। ফারিয়ার ভেতরটা কষ্টে যেন ফেটে যাচ্ছে। ফারিয়া হাঁটতে হাঁটতে রেল লাইনের সামনে আসলো। জায়গাটা শুনশান। ভাবনার ভেতর দিয়ে রেল লাইনের কাছে চলে এসেছে। একা একা কিভাবে যাবে? জায়গাটা ভালো না, এখন সব অপকর্ম চলছে। যেতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, ফারিয়া ভয় পেতে লাগলো। ফারিয়ার চোখের পানি মুছে মনে মনে বলছে, যা হবার তাই হোক, আমি এই মুখ কিভাবে দেখাবো? আমি মরে গেলেই তাই ভালো হবে। ফারিয়া রেল লাইনের উপর দিয়ে হাঁটা শুরু করলো। কিছু দূর যেতেই ফারিয়া কয়েকজনকে দেখতে পেল। ওদের পাশ কাটিয়ে যাওয়ার সময় একজন বলে উঠল, দেখ দেখ, পাখির আগমন ঘটেছে। আমরা আজ পাখি শিকার করব। এরকম পাখি পাবো আজ ভাবতে পারিনি। একজন বাজে কথা বলতে লাগলো। ফারিয়া ভয়তে ভয়তে কিছুটা দূর হেঁটে গেল। ফারিয়ার পিছন পিছন কয়েকজন পিছনে ফলো করছে। ফারিয়ার শরীর ভয়তে কাঁপতে শুরু করলো। দৌড় দিবে না, হেঁটে যাবে। পিছনে ওরা যদি ওর উপর হামলা করে বসে, তার থেকে দৌড় দিয়ে বাঁচতে পারি কি না। ফারিয়া কথাটা ভেবেই দৌড় দিল। ফারিয়ার পেছনের লোকগুলো দৌড় দিল। ফারিয়া কিছুটা দৌড় যেতেই একজনের সাথে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে যায়। তখনই একটা ট্রেন আসায় লাইটের আলো এসে পড়ল সামনে দাঁড়িয়ে থাকা লোকটার উপর। দাঁড়িয়ে থাকা লোকটা আর কেউ না, ফায়েজ। ফারিয়া দেরি না করে ভয়তে ফায়েজকে জড়িয়ে ধরে। আমাকে ওদের হাত থেকে বাঁচা প্লিজ, আমার পিছু নিয়েছে ওরা। ফারিয়া বাঁচা বাঁচা বলতে বলতে ভয়তে শরীর কাঁপতে লাগলো। ফায়েজ ফারিয়াকে বলল, কারা? এখানে তো কেউ নেই। ফায়েজের কথা শুনে ফারিয়া ফায়েজকে ছেড়ে দিয়ে পেছন ফিরে তাকিয়ে দেখলো ফাঁকা। ফারিয়া ফায়েজকে বলল, আমাকে বাসা পর্যন্ত পৌঁছে দে না। ঠিক আছে, তবে তুই এত রাতে বাইরে কেন? কোথায় গেছিলি? তুই পৌঁছে দিবি কিনা তাই বল, আমি এত কথা বলতে পারবো না। ঠিক আছে চল। ফায়েজ হাঁটতে লাগলো। পাশ দিয়ে ফারিয়া হাঁটতে লাগলো। ফারিয়ার ভেতর ভয় কাজ করছে। ফারিয়া ফায়েজের বাহু জড়িয়ে ধরে হাঁটতে শুরু করলো। ফায়েজ অবাক হয়ে গেল। ফারিয়ার চোখ মুখের অবস্থা দেখে ফায়েজ বুঝতে পারছে ফারিয়া অনেক ভয় পেয়েছে। ফায়েজ হাঁটছে আর মনে মনে ভাবছে, কোথায় গেছিল? আর জেনে শুনে একা ফিরতে গেল কেন? রেল লাইনের উপর দিয়ে ফায়েজের হাতের বাহু জড়িয়ে ধরে হেঁটে যাচ্ছে ফারিয়া। এদিকে রাজু কেয়ার দিকে তাকিয়ে, তোর প্ল্যান মতো কাজ করতে গিয়ে সব দিক দিয়েই বাস খেলাম। তোর তো কাজ হয়ে গেছিল প্রায়, তাহলে ব্যর্থ হলি কিভাবে? কে জানতো ও কামড় দিয়ে বসবে? আজ ওরে সর্বনাশ করতে পারলাম না। আমার আর ট্রিপে যাওয়া হলো না। ধুর, কপালেই নেই, ভাগ্যটাই খারাপ। রাজু আর কেয়া কথা বলতে লাগলো। ফায়েজ ফারিয়াকে বাসা পর্যন্ত এগিয়ে দিল। ফারিয়া দরজায় নক করতেই ইয়াসমিন বেগম দরজা খুলে ফারিয়াকে দেখে, কিরে তুই এখন? তোর না সকালে আসার কথা, এই রাতে এসেছিস কেন? কোথাও কোনো সমস্যা হয়নি তো? ফারিয়া স্বাভাবিকভাবে বলল, কিচ্ছু হয়নি, পার্টি শেষ, ওরা আমাকে এগিয়ে দিল তাই চলে আসছি। জায়গাটা ভালো না জানিস তো, যদি কোনো সমস্যা হতো এভাবে আসাটা ঠিক হয়নি। ওরা কি চলে গেছে? হ্যাঁ। ফারিয়া কথাটা বলে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। ইয়াসমিন বেগম দরজা আটকে দিয়ে শুয়ে পড়ল। ফায়েজ বাসায় যেতেই আরশি বেগম ফায়েজকে বকা দিল। এত দেরি করে আসার জন্য ফায়েজ আরশি বেগমকে বলল, ভোরে গাড়ি আসবে, সব নিয়ে যাবে।
ভালো টাকাও দিবে, তাই গুছিয়ে আসতে দেরি হয়ে গেল। জানিস এখানকার অবস্থা ভালো না, তো যদি কিছু হয়ে যেত? আমার মতো টোকাইয়ের কেউ কোনো ক্ষতি করবে না, জানে ওরা। যতই জানুক, রাগের বশে কোনো ক্ষতি করে বসে তখন আর দেরি করবি না। ঠিক আছে। ফাইজ ঘরে গিয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করতে ফারিয়ার দৌড়ে এসে ধাক্কা খাওয়ার, তারপর জড়িয়ে ধরল। রেল লাইনের উপর দিয়ে বাহু ধরে হেঁটে যাওয়া সব কিছু ফাইজের চোখে ভাসতে লাগলো। ফাইজ চোখ খুলে ফেলে, আবার বন্ধ করতে করতে চোখের সামনে ভাসতে লাগলো। ফাইজ চোখ খুলে উঠে বসে। হে, আমি কি ভাবছি এসব? আমি টোকাই। আমার মতো টোকাইয়ের কাছে কিছু হবে না। স্বপ্ন দেখাও বারণ। স্বপ্ন দেখলে অপমানিত হতে হবে। ফারিয়া অন্য কারো, ওরে নিয়ে ভাবলে চলবে না আমার। ফাইজ একবার চোখ খুলে আরেকবার বন্ধ করে এরকম করতে লাগলো। ফারিয়া সব কিছু চোখে ভাসতে লাগলো। সকাল 7টা। আরশি বেগম ফাইজকে ডেকে তুলল। আর কত ঘুমাবি? গাড়ি এসে গেছে ভাঙাড়ি নিতে। ফাইজ চোখ ডলতে ডলতে। কখন যে ঘুমিয়ে গেছি বুঝতেও পারিনি। যাচ্ছি। ফাইজ উঠে বসে। ঘর থেকে বের হতে কানে ভেসে আসতে লাগলো রেল লাইনের উপর কয়েকজন লাশ পাওয়া গেছে। কারা তা এখনও জানা যায়নি। আরশি বেগম শোনার আগে বের হতে চেয়েছিল, কিন্তু আরশি বেগম শুনে ফাইজকে যেতে মানা করলো। ফাইজ আরশি বেগমকে বুঝিয়ে বের হয়ে গেল। ফাইজ বের হয়ে দেখলো রেল লাইনের উপর দিয়ে লোকজনের দৌড়াদৌড়ি সিরিয়াল। ফাইজ এগিয়ে গিয়ে গুছিয়ে রাখা বস্তা গাড়িওয়ালাকে বুঝিয়ে দিচ্ছে। রেললাইনের ওপারে কিছুটা দূরে প্রশাসন, মিডিয়ার লোকেদের আনাগোনা। নীরব লাশগুলোকে নিয়ে চলে গেল। মিডিয়ার লোকজন নিউজ করতে লাগলো। বস্তিতে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। একের পর এক খুন। গ্যাংস্টার কিংয়ে কে? এর স্বার্থই বাকি। গ্যাংস্টার কিংয়ের কথা সব জায়গায় ছড়িয়ে পড়েছে। সবার মনে একটাই প্রশ্ন, কে গ্যাংস্টার কিং? 7 দিন পর ফারিয়া পরীক্ষা শেষ করে বের হয়ে কিছুটা দূরে হেঁটে হেঁটে আসার সময় রাস্তায় ফাইজকে দেখে হাঁ হয়ে গেল। কাশিম পিছনে হাত মুষ্টিবদ্ধ করে বেঁধে পায়চারি করতে লাগলো আর বিড়বিড় করে করে বলতে লাগলো, আমার এলাকায় আমার সঙ্গীদের মেরে ফেলছে, অথচ আমি তাকে ধরতে পারছি না। এই কথা যদি বস জানে তাহলে আমাকে তো বাঁচিয়ে রাখবে না। কাশিম টেনশনে পড়ে গেল। যদি গ্যাংস্টার কিংকে ধরে দিতে না পারে সব কিছু শেষ হয়ে যাবে। কাশিমের পায়চারি দেখে একজন এসে বলল, বস, লোক চারিদিকে লাগিয়ে দিয়েছি, ওকে ধরা হয়ে যাবে, চিন্তা করবেন না, আমরা আছি তো, সব ঠিক হয়ে যাবে। কাশিম থেমে গিয়ে লোকটার দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে ধরে। কোনো কিছু ঠিক হবে না, উল্টে সব বাস খাওয়ার জন্য তৈরি হতে হবে। গ্যাংস্টার কিং যখন আমার দিকে নজর দিয়ে আমাকে শেষ করে দেবে, তখন এই রাজত্ব শেষ হয়ে যাবে। কাশিমের কথায় লোকটা মাথা নিচু করে চলে গেল। কাশিমের মনে ভেতর গ্যাংস্টার কিংয়ের ভয় ঢুকে গেল। সন্ধ্যার পর ইয়াসমিন বেগম বাসে এসে ঘরে ঢুকে। কিরে মা, তোর কি হয়েছে? কলেজে যাচ্ছিস না, পড়াশোনা করছিস না, সারাদিন ঘরের ভেতরে এভাবে থাকছিস কেন? ফারিয়া ইয়াসমিন বেগমের দিকে তাকিয়ে। কই মা, কিচ্ছু হয়নি তো, এমনি যাই না। সেদিন রাতে বাসায় ফিরলি, এরপর থেকে বাসা থেকে বের হোস না। চেহারার অবস্থাও তো খারাপ করে ফেলছিস। কোনো সমস্যা হয়েছে আমাকে বল। না না, তেমন কিছু না। পরীক্ষার সময় কলেজে যাব, এই কয়েকদিন বন্ধ আছে। ও তাই বল, সারাদিন বাসায় থাকি না, নিজের যত্ন তো নেবেই। কলেজ খুলুক, তারপর আগের মতো হয়ে যাব। সারাদিন ঘরের ভেতর তো, তাই এমন লাগছে। ইয়াসমিন বেগম চলে গেল। ফারিয়া একটা দীর্ঘশ্বাস ফেল। সেদিনকার কথা মনে পড়তেই শরীর শিউরে উঠল। নিজের অজান্তে চোখের কোণে পানি এসে জমা হলো। থানার ভেতর নীরব বসে চা খাচ্ছে। তখনই জেরিন এসে নীরবের সামনে একটা ফাইল রেখে বলল, এখানে যতগুলো ক্রিমিনাল আছে সবার নাম রয়েছে, তবে গ্যাংস্টার কিং এর কোনো নাম নেই। ব্যক্তিটা যে তার কোনো হদিশ মিলছে না। চারিদিকে আমাদের লোকজন লাগানো রয়েছে, তাও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নীরব টেবিলে চায়ের কাপ রেখে, এই ব্যক্তিটাকে আমাদের যে করেই হোক ধরতে হবে। ওপর থেকে চাপ আসছে। আগে তো কোনো মার্ডার হলে মিডিয়া বা প্রশাসন কেউ জানতো না, আর 2-1টা ঘটনা জানাজানি হলেও কিছুদিন পর তার কোনো হদিশই পাওয়া যেত না। কিন্তু এখন যারা মার্ডার হচ্ছে তাদের খবর ছড়িয়ে পড়ছে, আর নাম একটাই বারবার সামনে আসছে, গ্যাংস্টার কিং। স্যার, এখন যারা মার্ডার হচ্ছে এরা সবাই অপকর্মের সাথে জড়িত, তাই প্রকাশ পাচ্ছে বেশি। ভয়তে এদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে সাহস পায়নি। এই পর্যন্ত একটা ভালো ব্যক্তিকে কিং গ্যাংস্টার খুন করেছে। প্রশ্নটা ভালো দিক হলেও কিন্তু আইনের চোখে অপরাধ সমান। অপরাধীকে তার শাস্তি পেতেই হবে। নীরব আর জেরিন দুজনে কথা বলতে লাগলো।
দেখতে দেখতে কেটে গেল 7 দিন। 7 দিন পর ফারিয়া পরীক্ষা দিতে কলেজে গেল। কিয়া আর রাজুকে দেখে ফারিয়া দ্রুত হেঁটে চলে যেতে লাগলো। কিয়া বলল, এরকম বস্তির মেয়েরা কেন যে এই নামি দামি কলেজে ভর্তি হয় বুঝি না। টাকার লোভে বড়লোক ছেলেদের প্রেমে ফাঁদে ফেলে তার টাকার সব হাতিয়ে নিয়ে চলে যায়। রাজু আর কিয়া ফারিয়াকে শুনিয়ে শুনিয়ে আরো অনেক খারাপ কথা বলতে লাগলো। ফারিয়া শুনেও না শোনার ভান করে দ্রুত হেঁটে চলে গেল। ক্লাসে গিয়ে নিজের সিটে বসতে রাজু আর কিয়ার বাজে কথাগুলো কানে এসে বারবার লাগতে লাগলো। ফারিয়া চোখ বন্ধ করে নেয়। বিকেলবেলা ফারিয়া পরীক্ষা শেষ করে কলেজ থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিছুটা দূরে আসতে দেখতে পেল ফাইজ বস্তা কাঁধে করে নিয়ে হেঁটে যাচ্ছে। ফারিয়া হাঁটার গতিটা একটু বাড়ালো। ফাইজের সাথে কথা বলতে বলতে বাসার দিকে যাবে, কিন্তু ফারিয়ার হাঁটার গতি থামিয়ে দিল। ফাইজের সামনে একটা প্রাইভেট কার এসে থামলো। ফাইজ দাঁড়িয়ে পড়ে। গাড়ি থেকে একটা সুন্দর মেয়ে নেমে ফাইজের সামনে দাঁড়িয়ে, তোমাকে অনেকদিন পর পেয়েছি, আজ আর ছাড়ছি না। ফাইজ থম খেয়ে, আপনি? ফারিয়া পুরো হা হয়ে গেল। ফারিয়া কিছুটা দূরে গিয়ে ফাইজের দিকে তাকিয়ে আছে। আনুষা ফাইজের দিকে তাকিয়ে হাসি মুখে। চমকে গেলে আমাকে দেখে? চলো না চা খাই। আনুষার কথা শুনে ফাইজ অবাক হয়ে চেয়ে রইল। আনুষা বলল, আরে কি ভাবছো, চলো তো। আনুষার কথাটা বলে ফাইজের হাত ধরে টেনে নিয়ে টং দোকানের সামনে দাঁড়িয়ে দুটো চা চাইলো। ফারিয়া দূর থেকে ফাইজকে পর্যবেক্ষণ করছে আর অবাক হয়ে যাচ্ছে বেশি। এত সুন্দর একটা মেয়ে টুকাইয়ের হাত ধরলো। ফারিয়া বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। আনুষা আর ফাইজ এতক্ষণ চা খাচ্ছিল আর দুজনে মিলে কথা বলছিল। চা খাওয়া শেষে আনুষা আর ফাইজ চায়ের কাপ রেখে রাস্তার উপর দিয়ে হাঁটছে আর কথা বলছে। পিছন পিছন আনুষার গাড়ি এগোচ্ছে। ফারিয়া সব কিছু দেখতে লাগলো। যত দেখছে ততই অবাক হচ্ছে। ফাইজ স্টেশনের পাশে আসতেই আনুষা ফাইজকে বিদায় দিয়ে গাড়িতে উঠে চলে গেল। ফাইজ বস্তা কাঁধে নিয়ে রেললাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। ফারিয়া দ্রুত পায়ে এগিয়ে ফাইজের পাশাপাশি এসে ফাইজের দিকে তাকালো। ফাইজ ফারিয়াকে দেখে থেমে গেল। ফারিয়া ফাইজের সামনে মুখে হাসি দিয়ে চলে গেল। ফাইজ ঠাই দাঁড়িয়ে রইল। নিজাম মিয়া বাসায় আসতেই আরশি বেগম নিজাম মিয়াকে বলল, কি পেয়েছো, কোনো কিছু? নিজাম মিয়া হতাশভাবে আরশি বেগমের দিকে তাকিয়ে, না, হবে না হয়তো, হলে এতদিনে হয়ে যেত সব কিছু। দরকার নেই আমাদের কোনো কিছু, তুমি আর আমি বাকি জীবনটা কাটিয়ে দিব। ফায়েজকে দেখলে আমার বেশি কষ্ট হয়, ছেলেটার জন্য কিছু করতেও পারলাম না। নিজাম মিয়ার কথা শেষ হতে না হতেই ফাইজ ঘরের ভেতর ঢুকতে ঢুকতে বলল, তোমরা দুজন থাকতে আমার জন্য কিছু করতে হবে কেন? তোমরাই তো আমার সব কিছু। ফাইজকে দেখে নিজাম মিয়া চুপ হয়ে গেল। আরশি বেগম ফাইজকে বলল, এত বেশি লেকচার না দিয়ে যা হাত মুখ ধুয়ে আয়, খাবি? হ্যাঁ, যাচ্ছি। ফাইজ চলে গেল। আরশি বেগম নিজামকে বলল, চিন্তা করো না এত, এসব বাদ দাও, যেমন আছি ভালো আছি। আমি এত সহজে হেরে যাব না। আরশি বেগম নিজাম মিয়াকে অনেক কিছুই বোঝাতে লাগলো। ফারিয়া বিছানায় শুয়ে শুয়ে ফাইজের কথা ভাবতে লাগলো। মেয়েটাকে, এত বড়লোক মেয়েটার সাথে ওর কি কাজ? মেয়েটে পা কেমন ওর সাথে রিলেশন করতে গেল? ফারিয়ার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। ফাইজ হাত মুখ ধোয়ার সময় ভাবতে লাগলো তার বাবা মা কি এত টেনশন করছে? তারা তো কোনো সমস্যার ভেতর নেই, তো কোনো কিছু কি হয়েছে? ফাইজ হাত মুখ ধুতে ধুতে ভাবতে লাগলো, একবার কি জিজ্ঞেস করে দেখবে, নাকি জিজ্ঞেস করাটা ঠিক হবে না? না থাক, জিজ্ঞেস করলে যদি না বলে। ফাইজ ভাবতে ভাবতে ঘরে এসে খাবার খেলো। রাত 2টা। রাস্তা দিয়ে গুলির বেগে গাড়িটা ছুটে চলেছে। হঠাৎ করে রাস্তার মাঝখানে একটা গাড়ি পথ আটকিয়ে দাঁড়িয়ে পড়ল। গুলির বেগে ছুটে আসা গাড়িটা কড়া ব্রেক করলো। গাড়ির ভেতরে থাকা সবাই সামনের দিকে ঝুঁকে পড়ল। ড্রাইভার গাড়ি থেকে নেমে কিছু বলতে যাবে, তখনই গাড়ি ঘিরে ধরলো চারপাশ দিয়ে বেশ কয়েকজন। কারো হাতে বন্দুক, কারো হাতে চাপা দিতা। ড্রাইভারকে গাড়ির সাথে চেপে ধরে একজন বলল, তোদের গাড়িতে যা কিছু আছে সব কিছু দিয়ে যা, কোনোরকম চালাকি করবি তো কেউ বাঁচবি না। একজন ইশারা করে গাড়ির ভেতর থেকে সবাইকে নামতে বলল। সবাই গাড়ি থেকে নামলো। একজন গাড়ির ভেতর বসেছিল। গাড়ি থেকে নামছে না দেখে একজন বন্দুক তাক করে ধরে। নামবি নাকি এখানেই তোকে ক্লোজ করে দিব? নিজের ভালো চাস তো নেমে পড়। লোকটার কথা শেষ হতে না হতেই লোকটা ছিটকে রাস্তার ওপাশে গিয়ে পড়ল। সবাই অবাক হয়ে তাকিয়ে পড়ল। গাড়ির ভেতর থেকে বসে থাকা ব্যক্তিটা হাতে পিস্তল নিয়ে নেমে দাঁড়িয়ে হেসে দিয়ে, গ্যাংস্টার কিংয়ের থেকে সব ছিনিয়ে নিবি? এটা কিভাবে হয়?
গ্যাংস্টার কিংয়ের নাম শুনে ডাকাতি করতে আসা সবাই চমকে গেল। কেউ কেউ পিছনের দিকে এক পা সরে গেল, কয়েকজন গ্যাংস্টার কিংয়ের দিকে তেড়ে গেল। হঠাৎ করেই কয়েকজন মাঝখানে এসে দাঁড়াতেই সবাই গিয়ে ধাক্কা খায়। ধাক্কা খেয়ে কিছুটা পিছনে সরে গেল। গ্যাংস্টার কিং গাড়িতে উঠে পড়ল, সাথে থাকা 3 জন গাড়িতে উঠে পড়ল। গ্যাংস্টার কিং বলল, ক্লোজ করে ফিরে এসো। গাড়ি চলে গেল। গ্যাংস্টার কিংয়ের লোকজন সবাইকে মেরে রেখে চলে গেল। ভোর হতে না হতেই প্রশাসনে কানে নিউজ চলে গেল। মিডিয়ার লোকজন আগে থেকে সেখানে উপস্থিত হয়ে গেল। এক এক করে প্রশাসনের সব কর্মকর্তারা চলে আসলো ঘটনাস্থলে। নিথর পড়ে থাকা দেহগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। যেটি নীরবকে বলল, স্যার এই কাজটা গ্যাংস্টার কিং করেছে। নীরব জেনে মুখের দিকে তাকিয়ে, স্টেশনে মার্ডার করতে করতে এখন শহরেও চলে এসেছে। তাই তো বলি স্টেশনে এখন কেন কোনো আর ঝামেলা হয় না। আমার ঠিক করে রাখা লোকগুলোকে তাহলে চিনে ফেলেছে। এই গ্যাংস্টার কিং খুবই দুরন্ত, একে আমরা তো সহজে ধরতে পারবো না। ও আসলে চাচ্ছেটা কি? ওর উদ্দেশ্য কি? যতক্ষণ না ওরে আমরা ধরতে পারছি ততক্ষণ আমরা কিছুই জানতে পারবো না। নীরব সহ সব প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়ে গেল। উপর মহল থেকে একের পর এক চাপ গ্যাংস্টার কিংকে খুঁজে বের করার জন্য, অথচ যারা ক্রাইমের সাথে জড়িত তাদেরকে যেন ধরার নাম নেই। প্রশাসনের লোকজন লাশগুলো গাড়িতে ওঠাতে বলল। ঊর্ধ্বতন কর্মকর্তারা মিডিয়ার সাথে কথা বলে চলে গেল। আন্ডারগ্রাউন্ডে খবরটা পৌঁছাতেই সবার মনের ভেতর আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। এক এক করে ওদের রাজ্যের ভেতর সবাইকে মেরে রাজ্য দখল করে নিচ্ছে। সকাল 9টা। ফাইজ রেল লাইনের উপরে বসে টুকিয়ে আনা জিনিসপত্র এপাশ ওপাশ করছিল। তখনই ফারিয়া ফাইজের পিছনে দাঁড়িয়ে, আজ যাসনি শহরে? ফাইজ পিছনে তাকিয়ে দেখলো ফারিয়াকে দেখে মুখ ঘুরিয়ে নিয়ে কাজে মনোযোগ দিল। ফাইজ উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে নেওয়াটা দেখে ফারিয়া রাগান্বিত সুরে, তোরে আমি কি জিজ্ঞেস করেছি? ফারিয়ার কথা রাগান্বিত সুর শুনে ফাইজ কোনো কথা বলল না, পিছনে ফিরেও তাকালো না। ফারিয়া ফাইজের অবহেলা দেখে বেশি রাগান্বিত হয়ে জেদ করে ফাইজকে পিছন থেকে ধাক্কা মারে। ফাইজ তাল সামলাতে না পেরে সামনের দিকে পড়ে যায়। ফারিয়া বলল, যা, তোর কথা বলতেই হবে না, বেশি ভাব বেড়ে গেছে তাই না? টুকাই একটা। ফাইজ পিছন ফিরে ফারিয়ার মুখের দিকে তাকিয়ে বলল। ফারিয়া খুব রেগে গেছে, জেদ করে রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। ফাইজ ফারিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। ফারিয়া রেল লাইনের উপর হাঁটছে আর একা বকবক করছে। দুপুর 12টা। নীরবের ফোনে একটা মেসেজ আসতেই নীরব মেসেজটা দেখতে উঠে দাঁড়ালো। জেনকে নিয়ে থানা থেকে বের হয়ে গাড়িতে উঠল। সোর্সরা গাড়িতে উঠে পড়ল। গাড়ি চলতে শুরু করলো। নীরবের গাড়ি এসে বড় একটা বাংলো বাড়ির সামনে এসে থামল। নীরব গাড়ি থেকে নেমে দেখল সাদা শার্ট, কালো সুটটাই বাঁধা, হাতে ফাইল নিয়ে কয়েকজন দাঁড়িয়ে আছে। তাদের সামনে দেশীয় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে বেশ কয়েকজন। নীরব সোর্সতে নিয়ে এগিয়ে যেতে কালো স্যুট পরা লোকেদের থেকে পরিচয় জানতে পারল ব্যাংক কর্মকর্তা আর উকিল। কোর্ট থেকে রায় পেয়েছে এই বাংলো ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ব্যাংকের নামে হয়ে গেছে। ব্যাংক থেকে লোন নিয়েছিল, সেই লোন পরিশোধ করতে ব্যর্থ হয়েছে। নীরব সব কিছু শুনে সামনের দিকে তাকালো। দেশীয় অস্ত্র হাতে নিয়ে যারা হুমকি দিয়েছিল সবাই অস্ত্র লুকিয়ে ফেলেছে। নীরব ব্যাংক কর্মকর্তাদের দিকে তাকিয়ে বলল, আপনারা রায় পেয়েছেন, আমাদের সাথে কথা না বলে একাকী চলে এসেছেন কেন? আপনাদের সাথে কোনো অঘটন ঘটে যেত, তার দায় কে নিত? একটা জায়গায় এসে সিলগালা করে দেয়া এত সহজ প্রশাসনের লোকজন ছাড়া? নীরবের কথাই কর্মকর্তারা মাথা নিচু করে নিল। নীরব উকিলের হাত থেকে ফাইল হাতে নিয়ে সবটা দেখে নীরব রইল। এই বাংলার কর্তাকে? একজন বলে উঠল, কর্তা নেই, তবে কর্তার অবর্তমানে আর একজন দেখাশোনা করছে। লোকটার কথা শুনে নীরব অবাক হয়ে গেছে। কর্তা নেই, তার পরিবর্তে আরেকজন। নীরব বলল, তাহলে তোমরা নিজেদের ভালো চাইলে ওদের কাজ করতে দাও, তা না হলে সবাইকে জেলে পুরে দিব। নীরবের কথা শুনে একজন এগিয়ে এসে বলল, অফিসার, আপনি কিন্তু মানুষ চিনতে ভুল করেছেন। আপনি এখান থেকে চলে যান, না হয় আপনি দুনিয়ায় থাকবেন না। লোকটার কথা শেষ হতে না হতে নীরবের হাত চলতে দেরি করল না। লোকটাকে সজোরে ঘুষি মারল। সাথে সাথে কয়েকজন এগিয়ে আসতেই সোর্সরা হাতে ডান্ডা নিয়ে এগিয়ে গেল। সবার গায়ে লাঠিচার্জ শুরু করে দিল। একজন ফোন বের করে কল দিল। কল রিসিভ করতেই বলল, বস, পুলিশ এসেছে, আমাদের উপরে হামলা করেছে। বাংলো তারা দখল করে নেবে। কি করব এখন আমরা? ওপাশ থেকে বলল,
এত বড় সাহস ওই পুলিশ অফিসারের আমার লোকেদের গায়ে হাত দিছে। তোরা ওখান থেকে চলে যা, আমি দেশে এসে সবটা দেখছি। আর তার আগে এই পুলিশ অফিসারের ব্যবস্থা করছি দাঁড়া। কথাটা বলে কল কেটে দিল। লোকটার ইঙ্গিতে যে ভাবে যে পার্সে পালিয়ে গেল। ব্যাংক কর্মকর্তারা বাংলো বাড়িতে নিজেদের তালা মেরে দিল। নীরব ব্যাংক কর্মকর্তাদের বাড়ির কর্তার পুরো ডিটেলস নিয়ে। এরপর থেকে প্রশাসন ছাড়া একা একা কোথাও যাবে না। নীরব কথাটা বলে সবাইকে নিয়ে গাড়িতে উঠে চলে গেল। বিকেল 4টা। ফাইজ রাস্তার এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। তখনই ফারিয়া দৌড়ে এসে ফাইজের সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে যে কথাটা বলল তা শুনে ফাইজ অবাক হয়ে গেল। নীরবের গাড়ি থানার সামনে এসে দাঁড়াতেই নীরব গাড়ি থেকে নেমে জেরিনকে বলল, চৌধুরীকে, তার সম্পর্কে সব ডিটেলস আমার চাই। ঠিক আছে স্যার। নীরব থানার ভিতর চলে গেল। জেরিন গাড়ি নিয়ে সোজা ফ্যাক্টরিতে চলে গেল। ফ্যাক্টরিতে আসতেই সিকিউরিটি গার্ডদের কাছে চৌধুরীর কথা জানতে চাইল। সিকিউরিটি গার্ডরা উত্তরে বলল, আসলে চৌধুরী নিখোঁজ। এখন যার তত্ত্বাবধানে কোম্পানি রয়েছে সেও চৌধুরী। আমরা আসলে চৌধুরীকে দেখিনি এখনো, তবে চৌধুরীর নাম করে ব্যাংক হতে অনেক অর্থ নিয়েছি, যার কারণে চৌধুরীর কোম্পানি বাড়ির নিলামে। জেরিন সিকিউরিটি গার্ডের কথা শুনে অবাক হয়ে গেল। জেরিন ভেতরে প্রবেশ করল। ভেতরে ঢুকে ফ্যাক্টরি এক কর্মকর্তার থেকে চৌধুরীর সম্পর্কে জানতে লাগলো। যতই জানছে ততই অবাক হয়ে যাচ্ছে। এতটা বছর তাহলে চৌধুরী নিখোঁজ সব লিখে দিয়ে গেছে অন্যকে, তাও চৌধুরীর নাম করে এত বড় জালিয়াতি চলছে, কেউ একটু টের পাচ্ছে না। জেন বেশ কিছু তথ্য নিয়ে বের হয়ে গেল। গাড়িতে উঠে ফোন বের করে নীরবকে কল দিয়ে সব কিছু বলল। নীরব শুনে পুরো অবাক হয়ে গেল। চৌধুরী কোনো ডকুমেন্ট রাখেনি, তাহলে চৌধুরীকে কিভাবে খুঁজে বের করবে? আড়াল থেকে যে চৌধুরী সব নিয়ন্ত্রণ করছে, তাহলে কে সে? তার কি উদ্দেশ্য? নীরব গভীর চিন্তার ভেতর পড়ে গেল। বিকাল 4টা। ফাইজ বস্তা কাঁধে নিয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। ফারিয়া পেছন থেকে বস্তা কাঁধে দেখে ফাইজকে পিছন থেকে ডাকতে লাগলো, কিন্তু ফাইজ তার মতো করে হেঁটে যাচ্ছে। ফারিয়া ফাইজের দাঁড়ানো না দেখে দ্রুত পায়ে এগিয়ে গেল। দ্রুত হেঁটে দৌড় দিল। দৌড়ে গিয়ে ফাইজের সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, তোরে পেছন থেকে কতবার ডাকছি, তুই কানে শুনিস না, নাকি তোর ভাব বেড়ে গেছে, কোনটা? ফাইজ দাঁড়িয়ে শান্ত গলায় বলে উঠল, আমার মতো টোকাইয়ের আবার ভাব আসবে কোথা থেকে? আমি সরি, তোর সাথে সেই দিনের ব্যবহার পর থেকে আমি নিজে শান্তিতে থাকতে পারিনি। সারাক্ষণ মনে হয়েছে তোরে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমি নিজের কাছে নিজেই অনুতপ্ত। কখনো কাউকে ছোট করে দেখতে নেই, আমাকে ক্ষমা করে দে প্লিজ। ফারিয়ার কথা শুনে ফাইজ অবাক হয়ে ফারিয়ার মুখের দিকে তাকিয়ে আছে। ফাইজ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ফারিয়া ওর ব্যবহারের জন্য অনুতপ্ত। ফারিয়া ফাইজের তাকিয়ে থাকা দেখে, আমি আর কখনো তোকে ছোট করে কথা বলবো না, ছোট করে দেখবো না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এতদিন বুকের ওপর পাথর ছিল, আজ তোকে সব বলে দিয়ে বুকের ওপর থাকা পাথরটা নেমে গেল। সাহস করে তোর সাথে কথা বলতে পারিনি, তোর সাথে অনেক অন্যায় করেছি। ফারিয়া এক নিঃশ্বাসে কথাগুলো বলি দীর্ঘশ্বাস ফেল। ফাইজ ফারিয়াকে কিছু বলতে যাবে, তখনই ফাইজের সামনে একটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে আনুষা নামতে নামতে বলল, তোমাকে আমি কতবার বলে দিয়েছি, ফোনটা দিয়েছি কেন তোমাকে বলো? ফারিয়া আনুষার দিকে বড় বড় করে চোখ করে তাকিয়ে পড়ল। ফাইজ পকেট থেকে ফোন বের করে দেখলো কয়েকবার কল দিয়েছে। আনুষা ফাইজের কাছ থেকে বস্তাটা ফেলে দিয়ে, সময় কম, চলো আমার সাথে, ড্যাডি তোমাকে দেখতে চেয়েছে। আনুষা কথাটা বলে ফাইজের হাত ধরে গাড়িতে ওঠালো। নিজে উঠল, গাড়ি চলে গেল। ফারিয়া আনুষার কথা এভাবে নিয়ে যাওয়া যেন সহ্য করতে পারল না। ফারিয়ার চোখে পানি টলমল করতে লাগলো। বুকের ভেতরে যেন কিছু দিয়ে আঘাত করছে। ফাইজ তাহলে অত বড়লোক মেয়ের হয়ে গেল? আমি তাহলে কি ভুল করলাম ফাইজকে চিনতে না পেরে? ও টুকাই বলে আমি ওরে ইগনোর করেছি। ফারিয়া দাঁড়িয়ে অনেক কিছুই ভাবতে লাগলো। সাথে সাথে চোখ বেয়ে পানি পড়ছে। ফারিয়া রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে, আমি কেন ওর জন্য কষ্ট পাবো? আমি তো ওকে ভালোবাসিনি, তাহলে আমার কেন এত কষ্ট হচ্ছে? আমার তো কষ্ট লাগার কথাই না। আমি সময় থাকতে ওকে মূল্যায়ন করিনি, অথচ
ও যখন আমার থেকে হারিয়ে গেল তখন ওর মূল্যায়নটা বেশি অনুভব করছি, বেশি কষ্ট পাচ্ছি। আমার কি উচিত হবে ওরে বলা ওই মেয়েকে ছেড়ে আমাকে ভালোবাসতে? ও তো আমায় ভালোবাসতো, ও নিশ্চয়ই শুনবে। ফারিয়া অনেক কিছু ভাবতে ভাবতেই হাঁটতে লাগলো। বিকাল 5টা। বাংলো বাড়িতে কাশেম দাঁড়িয়ে আছে। তখনই একজন এসে কাশেমের কাছে মোবাইল দিল। ওপাশ থেকে আগন্তুক কণ্ঠে, এই তোদের ওখানে রেখে আমার কোনো লাভই হচ্ছে না, বরং ক্ষতি হচ্ছে। দিন দিন একের পর এক আমার লোক, আমার টেন্ডার সব হাতছাড়া হয়ে যাচ্ছে। আরে সামান্য ভুলের কারণে আমি রাস্তার ফকির হয়ে যাচ্ছিলাম রে। তোরা এখনো গ্যাংস্টার কিংকে খুঁজে বের করতে পারলি না। কাশেম নার্ভাস হয়ে, বস আমাকে আর একটু সময় দেন, আমি ওকে খুঁজে বের করে শেষ করে ফেলবো। আপনি কোনো টেনশন নিয়েন না। ফোনে ওপাশ থেকে গম্ভীর গলায়, আরে আর একটু করতে করতে তো সব শেষ করে ফেলবি। তোদের ছোট্ট একটা কথা বলে দিচ্ছি, মন দিয়ে শোন। যদি আমার ওই জায়গা হাতছাড়া হয়ে যায় না, তাহলে তাহলে কেউ বাঁচতে পারবি না, এটা মনে রাখিস। তোদের পুষে রেখে আমার কোনো ক্ষতি চাই না, বুঝেছিস? কথাটা বলেই কল কেটে দিল। কাশেম আর কোনো কিছু বলার সুযোগ পেল না। কাশেম নিজের উপর নিজের প্রচুর রাগ হতে লাগলো। এতকাল এখান থেকে কখনো এমন পরিস্থিতিতে পড়েনি, তবে কিংয়ের জন্য পড়তে হয়েছে। কাশেম বলল, আমি তোকে ছাড়বো না কিং, হয় আমি মরবো না হয় তোকে মারবো। কাশেম এই কথা বলে বাংলো বাড়ি থেকে বের হয়ে গেল। এদিকে নীরবকে উপর মহল থেকে গ্যাংস্টার কিংকে ধরার জন্য চাপ দিতে লাগলো। নীরব জেরিনকে ডেকে ভালো করে তদন্ত শুরু করতে বলল। জেরিন নীরবকে বলল, স্যার, যেভাবে একের পর এক চাপ আসছে তাতে উপর মহলের সবার ঘুম হারাম করে ফেলেছে গ্যাংস্টার কিং। সবাই কেমন পাগলা কুকুর হয়ে গেছে। তা ঠিক বলেছ, তবে সব কিছু আমাদের সামাল দিতে হবে। ঠিকমতো তদন্ত করো, ওরা আসল উদ্দেশ্যটা কি, যার জন্য সবার ঘুম কেড়ে নিয়েছে এভাবে। ঠিক আছে স্যার। জেরিন নীরবকে স্যালুট দিয়ে চলে গেল। নীরবের ফোন বেজে উঠল। বিশিষ্ট ব্যবসায়ী কল দিয়েছে। কল রিসিভ করতে গ্যাংস্টার কিংকে ধরার জন্য বলতে লাগলো। নীরব শুনছে আর কথার সাথে সায় দিয়ে যাচ্ছে। ব্যবসায়ীকে আশ্বস্ত করে কল কেটে দিল। নীরব কপালে হাত দিয়ে বেশ গভীর টেনশন করতে লাগলো। সন্ধ্যার পর ফারিয়া ফায়েজের বাসায় যেতে আরশি বেগম ফারিয়াকে দেখে অবাক হয়। তুমি? মা আসতে বলছিল। ও হ্যাঁ, তুমি বসো, আমি আসছি। আরশি বেগম ঘরের ভেতর চলে গেল। ফারিয়া বাসার ভেতর উকি ঝুঁকি মারতে লাগলো। আরশি বেগম একটা ব্যাগ ফারিয়ার দিকে এগিয়ে দিল। এটা নাও। ফারিয়া ব্যাগটা হাতে নিয়ে, কেমন আছেন কাকি? আরশি বেগম ফারিয়ার মুখে কেমন আছেন কথাটা শুনে ভুরকুচকে তাকিয়ে, হ্যাঁ মা, ভালো। তোমার শরীর ভালো আছে? হ্যাঁ কাকি, তা বাসায় কি আপনি একা? সবে মাত্র তোমার কাকা বের হলো। ফাইজকে যে দেখছি না, ও কোথায় গেছে? আরশি বেগম ফারিয়ার দিকে ভুরকুচকে তাকিয়ে, সেই কোন সকালে বের হয়েছে, এখনো বসায় আসেনি। কি জানি কই না কই আছে, সারাদিন কিছু খেলো কি খেলো না জানি না। ফারিয়া বিড়বিড় করে বলল, আছে তো বড়লোক সুন্দরী মেয়ের সাথে গাড়িতে, না খেয়ে আর নেই। আরশি বেগম ফারিয়ার বিড়বিড় করা দেখে, কিছু বললে? ফারিয়া থমকে, হ্যাঁ বলেছি ওকে, এরকম কাজ করতে বারণ করতে পারেন না, অন্য কাজও তো করতে পারে। কি আর করবে, কেউ তো কাজে নেয় না। এটা না করলে খাবো কি? জানোই তো তোমার চাচা কিছু করে না, ফাইজ কিছু করতে দেয় না। আরশি বেগমের কথা শুনে ফারিয়া আর কোনো কিছু বলে না। ফারিয়া বলল, আচ্ছা কাকি, যাই, দেরি হলে মা বকা দিবে। আচ্ছা যাও। ফারিয়া চলে গেল। আরশি বেগম ফারিয়ার হুট করে আসা ফাইজকে নিয়ে বলা বেশ অবাক করে দিয়ে গেল। রাত 10টা। জেরিনের জিপ বাসার সামনে থামতে জেরিন অবাক হয়ে গেল। বাসার সামনে মানুষজনের প্রচুর ভিড়। জেরিন জিপ থেকে নেমে কৌতূহল নিয়ে ভিড় ঠেলে সামনে চোখ পড়তে হা হয়ে গেল। জেরিনকে দেখে সবে ফাঁকা হয়ে দাঁড়িয়ে গেল। সামনে কয়েকজনের লাশ, লাশের উপরে একটা ব্যানার। শালা, সাপের লেঞ্জে পাড়া দিয়ে ফেলেছি, শহর ছেড়ে পালা, না হলে তো লাশও খুঁজে পাবে না। জেন বেশ অবাক হয়ে গেল, কেননা ফ্যাক্টরিতে ওদের কাছ থেকে চৌধুরী তথ্য নিয়েছিল। রাত হওয়ার সাথে সাথেই ওদেরকে লাশ বানিয়ে ফেলে রেখে গেল। জেন নীরবকে ফোন দিয়ে লাশের কথা বলল। নীরব অবাক হয়ে গেল। কিছুক্ষণ পর মিডিয়ার লোকজন এসে উপস্থিত হয়ে গেলেন। মিডিয়ার লোকজন জেনকে প্রশ্ন করতে লাগলো। জেন সুন্দরভাবে এক কথায় সবার উত্তর দিয়ে দিল। জেনকে
অন্য কিছু কেউ জিজ্ঞেস করতে যাবে তখনই নীরব সোর্স নিয়ে হাজির। নীরব গাড়ি থেকে নামার আগে সোর্সরা আগে গাড়ি থেকে নেমে মিডিয়ার লোকেদের সরিয়ে দিল। নীরব গাড়ি থেকে নেমে লাশগুলো ভালোভাবেই দেখতে লাগলো। জেন পাশে দাঁড়িয়ে। চৌধুরীর সম্পর্কে যাদের থেকে তথ্য পেয়েছি তারাই লাশ হয়ে গেল। নীরব জেরিনের দিকে তাকিয়ে। আসল কালপিট তাহলে ওখানেই রয়েছে। নীরব জেরিনের সামনে পায়চারি করতে লাগলো। এক এক করে ঘটনাস্থলে প্রশাসনের বড় বড় কর্মকর্তারা আসতে লাগলো। নীরবের থেকে তথ্য নিল বড় অফিসার মিডিয়ার সামনে দাঁড়িয়ে। আসলে শহরের বুকে দিন দিন যেভাবে হত্যা করছে গ্যাংস্টার কিং, আমরা ওকে যে কোনো মূল্যে ধরে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিব। অফিসারের কথা শুনে জেরিন আর নীরব অবাক হয়ে গেল। যে নীরবের মুখের দিকে তাকিয়ে পড়ে। স্যার, বড়স্যার তো কেসটা অন্যদিকে নিয়ে গেল। আসল অপরাধীর কথা না বলে অন্য অপরাধীকে জড়িয়ে দিল। সেটা তো দেখছি। বড় স্যারের কোনো চালাকি নেই তো? জেন আর নীরব দুজনেই চিন্তায় পড়ে গেল। সোর্সরা লাশগুলো গাড়িতে ওঠালো। এক এক করে প্রশাসনে গাড়িগুলো চলে গেল। মিডিয়ার লোকজন যে যার মতো নিউজ করতে লাগলো। রাত 11টা। ফাইজ বাসায় ফিরতে দেখলো দরজার মুখের সামনে আরশি বেগম আর নিজাম মিয়া বসে আছেন। দুজনের চোখে মুখে চিন্তার ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। ফাইজকে দেখা মাত্রই নিজাম মিয়া এগিয়ে এসে ধমক দিয়ে। কোথায় ছিলি? ফাইজ আমতা আমতা করে। একটু কাজে বেঁধে গেছিলাম। কিসের এত কাজ তোর? রাত 11টা পর্যন্ত? তোর আর এই কাজ করতে হবে না, কাল থেকে আমি কাজে যাব। ফাইজ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আরশি বেগম পাশে এসে। আহা, ছেলেটাকে ধমকাচ্ছ কেন? কেন ধমকাচ্ছি বুঝো না? টেনশন হয় না আমাদের? হ্যাঁ, ছেলেটা তো বাসায় আসলো মাত্র, সারাদিন কি খেয়েছে না খেয়েছে জানি না, ওকে খেতে দি। হ্যাঁ, যা মন চাই করো, আমি কিছুই বলছি না। আমাদের চিন্তা কি ওর মাথায় আছে? আমরাই চিন্তা করি। নিজাম বেশ উত্তেজিত হয়ে গেল। ফাইজ চুপচাপ দাঁড়িয়ে রইল মাথা নিচু করে। নিজাম মিয়া চলে গেল। নিজাম মিয়া চলে যেতেই আরশি বেগম ফায়েজের হাত ধরে। জানিস না, তোরে নিয়ে আমাদের অনেক চিন্তা হয়। তোর বাবা তো বেশি চিন্তা করে তোরে নিয়ে। তারপরও কেন এত দেরি করে ফেললি? তোকে না দেখা পর্যন্ত কতটা ছটপট করেছে। হার এমন হবে না। ঠিক আছে, ঘরে চল। ফাইজ ঘরে যেতে যাবে তখনই আরশি বেগম বলল। জানিস আজ বাসায় ফারিয়া এসেছিল? এটা কত মিষ্টি রে। মা, তুমি আর কথা পেলে না বলার? জানিস ফারিয়া তোর খোঁজ নিচ্ছিল, হঠাৎ করে আসলো, খোঁজ নিল। তোর প্রেমে রাজি হয়েছে নাকি? ফাইজ আরশি বেগমের কথা শুনে চোখ পাকিয়ে তাকিয়ে বলে উঠল। মা, তুমি সব জানো, তাহলে আজ কেন এই কথা বলছো? আমি ফারিয়া নামের কাউকেই চিনি না। ফাইজ কথাটা বলে ঘরে চলে গেল। ফাইজের সব কথা আরশি বেগম জানে। ফারিয়া কি করছে না করছে সব ফাইজ আরশি বেগমকে বলছে। আরশি বেগম দীর্ঘশ্বাস ফেলে বলে। আমার দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছু করার নেই। তবে তুই কে তা জানতে পারলে হয়তো তোর প্রেমে হাবুডুবু খেত। আরশি বেগম ঘরে চলে গেল। সকাল 8টা। ফাইজ বস্তা কাঁধে নিয়ে রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। ফারিয়া ফাইজের পাশে এসে। কই যাচ্ছিস এত সকালে? ফাইজ ফারিয়াকে তাকিয়ে কোনো কথা না বলে সামনের দিকে এগিয়ে গেল। ফারিয়াও ফাইজের সাথে এগোলো। ফারিয়া বলল। কি রে, কথা বলিস না কেন? আমাকে এখনো মাপ করতে পারিসনি? আমি কি এতটা বেশি খারাপ? ফাইজ ফারিয়ার দিকে তাকিয়ে। আপনি ভালো, আপনি কোনো অপরাধ করেননি যে মাপ করব। আমি কাজে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। আজ আমি তোর সাথেই যাব। ফারিয়ার কথা শুনে ফাইজ অবাক হয়ে গেল। ফারিয়া বলল। তুই সারাদিন কি কি করিস তোর সাথে থেকে দেখব। এসব কিভাবে টোকাস দেখব। যদি আমি কিছুটা শিখতে পারি তাহলে আমিও এই কাজ করব। তোর মতো আমি কাজ করব, আম্মুরে আর কোনো কাজ করতে দিব না। ফারিয়ার মুখে এমন কথা শুনে ফাইজ হা হয়ে ফারিয়ার মুখের দিকে তাকিয়ে রইল। ফারিয়া আবারও বলল। কি রে, শেখাবি না কাজ? এটা মেয়েদের কাজ না, মেয়েরা এসব কাজ করতে পারে না। কেন পারে না? আমি করব তোর সাথে, রাখবি কিনা বল, না হলে আমি একা একা করতে চলে যাব। ফারিয়ার এমন চেঞ্জ ফাইজকে ভাবিয়ে তুলছে বারবার। প্রতিটা কথায় অবাক হওয়া ছাড়া কোনো উপায় নেই। যে মেয়ের অহংকার বেশি ছিল সেই কিনা এই কথা বলছে। ফাইজ ফারিয়ার দিকে চেয়ে।
আপনি বাসায় চলে যান। এইসব পাগলামি ভালো না। আপনার জন্য এইসব কাজ সেফ না। পড়াশোনা করছেন, ভালোভাবে পড়াশোনা করেন, ভালো জব পেয়ে যাবেন। না, আমি পড়াশোনা করব না, আর না কোনো জব করব। তোর সাথে টুকাই হয়ে থাকবো। ফারিয়া কথাটা শেষ করে জিভে কামড় দিয়ে বসলো। ফারিয়া আবারও বলল, ঠিক আছে, তোর সাথে রাখতে হবে না, একাই করব। কেউ যদি ক্ষতি করতে চায় করবে, আমি আর বা কি করতে পারবো? সেধে এসে বলছি দেখে ভাব বেড়ে গেছে, তাই না? থাকুক ভাব নিয়ে। ফারিয়া কথাটা বলে রাগ দেখিয়ে সামনের দিকে এগিয়ে গেল। ফাইজ ফারিয়ার ক্ষতির কথা চিন্তা করে ফারিয়াকে ডাক দিয়ে, ঠিক আছে, আপনি আমার সাথে থাকেন। যা হবে দুজনে ভাগ করে নেব। একা কোথাও যেতে হবে না। ফারিয়া ফায়েজের কথা শুনে থেমে গেল। ফারিয়া ফায়েজের কথায় আত্মহারা হয়ে গেল। খুশিতে দৌড়ে এসে ফায়েজের সামনে দাঁড়িয়ে ফায়েজের কাঁধ থেকে বস্তাটা নিজের কাঁধে নিয়ে, তোর মতো আমারও সব জায়গায় টই টই করে ঘোরাতে হবে, আর টাকাও রোজগার করা হয়ে যাবে। ধন্যবাদ তোকে। ফায়েজ আর কোনো কিছু না বলে হাঁটতে লাগলো। ফারিয়া ফায়েজের পাশে হাঁটতে লাগলো আর বকবক করতে লাগলো একাই। 2 দিন পর রক্তাক্ত অবস্থায় নিরপার জেরিনকে অ্যাম্বুলেন্স থেকে নামাচ্ছে দ্রুত গতিতে। মিডিয়ার লোকজন লাইভ নিউজ করতে লাগলো। ফায়েজ ফারিয়ার বকবকানি শুনছে আর মনে মনে ভাবছে, ওরে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে? না ওকে অন্য কোথাও থেকে হাঁটিয়ে বাসায় চলে যেতে বলবো? ও তো পারবে না আমার মতো জিনিসপত্র টোকাতে। আর টোকাতে গিয়ে যদি কিছু হয়ে যায় তখন ওর মাকে কি জবাব দিব আমি? যতদূর জানি ওর মায়ের একমাত্র সম্বল ও একাই, আর কেউ নেই। এত কঠিন কাজ, মানুষের পচা কথা শোনা, এ কি ও শুনতে পারবে? এই সমাজে টোকাইদের কোনো মূল্য নেই। কেমন যেন অবহেলার জীবন। সবাই অবহেলা করে, মিশতে চায় না কেউ। এদিকে ফারিয়া একা একা বকবক করতে করতে ফাইজের দিকে তাকাতে দেখলো ফাইজ অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছে। ফারিয়া ফাইজকে ধাক্কা মেরে, কি হয়েছে তোর? আমি তোর সাথে বকবক করে যাচ্ছি আর তুই অন্যমনস্ক হয়ে আছিস। ফাইজ ফারিয়ার কথা শুনে থম খেয়ে, কই কিছু না তো। তোতলাতে হবে না তোর। আমাকে যদি বিরক্ত লাগলে বলে আমি চলে যাচ্ছি। ফারিয়া শেষের কথাটা শেষ হতে না হতেই বলল, আরে কি বলেন আপনি? আমি বিরক্ত হব কেন? আপনি আমার মেহমান। কেমন মেহমানটা দেখতেই পাচ্ছি, কোনো কথাই বলছিস না। আপনি ভুল বুঝছেন। ঠিক আছে, আর কোনো কথাই বলবো না। ফাইজ মনে মনে বলল, যাক বাঁচা গেল। ফারিয়া আর কোনো কথা বলল না। ফাইজের সাথে চুপ করে হাঁটতে লাগলো। ফাইজ এদিক ওদিক চোখ ঘুরিয়ে দেখতে লাগলো। ফারিয়া কিছু দূর যেতে একটা বোতল দেখতে পেয়ে ছুটে গিয়ে বোতলটা হাতে তুলল। ফাইজ অবাক হয়ে তাকিয়ে আছে ফারিয়া বোতল হাতে নিয়ে। বোতল পেয়েছি, বোতল পেয়েছি। ফারিয়ার কাণ্ড দেখে ফাইজ না হেসে থাকতে পারল না। ফারিয়া বোতল নিয়ে এসে বস্তার ভেতর রেখে দিয়ে, এই বোতলটা দাম কত হতে পারে? ফারিয়ার মুখে এমন প্রশ্ন শুনে মনে মনে বলল, যার নাই দাম সেটার আবার দাম কত হতে পারে জিজ্ঞেস করে। ফারিয়া ফাইজের থেকে কোনো উত্তর না পেয়ে বলল, কি হলো, কত বিক্রি করা যাবে? ওই হবে। ঠিক আছে। ফাইজ ফারিয়ার সামনের দিকে হাঁটতে লাগলো। সকাল 10টা। চৌধুরী ফ্যাক্টরি ম্যানেজারের সামনে মোটর ফ্রেমের গোল চশমা চোখে দিয়ে বসে জেরিন। তার সামনে একটা ফাইল। ম্যানেজার পিন্টু চশমার ফাঁক দিয়ে জেরিনকে ভালোভাবে দেখে নিচ্ছে। জেরিন ফাইলটা সামনের দিকে এগিয়ে দিয়ে, স্যার ফাইল। পিন্টু ফাইলটা হাতে নিয়ে ভালো করে ফাইলে থাকা কাগজপত্র দেখতে লাগলো। কাগজ দেখা শেষে জেরিনের দিকে তাকিয়ে, তুমি পারবে কাজটা করতে? হ্যাঁ স্যার, আমি পারবো। আমার চাকরিটা খুব প্রয়োজন। তুমি কালো না হয়ে সুন্দরী হলে তোমাকে দিয়ে মার্কেটিংটা ভালোভাবে করানো যেত। তুমি সব দিক দিয়ে ফিট ছিলে, শুধু গায়ের রংটা কালো। কি বললেন স্যার? বুঝতে পারিনি। তুমি যেহেতু পরিচিত তাই চাকরিটা দিলাম, না হলে দিতাম না। আমার ফ্যাক্টরিতে এমন কোনো রঙের কর্মচারী নেই। পিন্টু জেরিনকে অপমান করে কথা বলতে লাগলো। জেরিন সব কিছু বুঝেও না বোঝার ভান করে থাকলো। জেরিন মনে মনে বলল, তোর সময় মতো কি যে রিমান্ড দেব তুই কল্পনা করতে পারবি না। যা বলার আছে বলে নে, আমারে চিনতে পারিসনি। পিন্টু গলায় খাবার দিয়ে, যাও না কেন?
জেরিন ভাবনা থেকে থম খেয়ে যাচ্ছি স্যার। জেরিন উঠে দাঁড়িয়ে চলে যেতে যাবে, তখন পিন্টু বলল। প্রমিত থেকে সব শিখে নেবে, আমি ওকে বলে দিচ্ছি। জেরিন মাথা নাড়িয়ে চলে গেল। পিন্টু কিছু একটা ভেবে শয়তানি হাসি দিল। বিকাল 4:30। ফারিয়া রাস্তার পাশে একটা বেঞ্চের উপর বসে। পা ব্যথা হয়ে গেছে, আর হাঁটতে পারবো না। তুই এত হাঁটিস কি করে, পা ব্যথা হয় না? ফাইজ মুচকি হেসে। অভ্যাস হয়ে গেছে। তুই তো দেখি অনেক কষ্ট করিস, এত পথ হাঁটা, তার উপর কাঁধে এত বোঝা। তুই অন্য কাজও করতে পারিস, এত কষ্টের কাজ না করে। আমি মূর্খ মানুষ, আমাদের কাজ দিবে কে? আমার খিদে লেগেছে, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, এখনো কিছু খেতে পারলাম না। পেটের ভেতরে ছুঁচো দৌড়াচ্ছে, আমি তো কষ্ট করতে পারবো না। ফাইজ হেসে দিয়ে। এই কাজ আপনার জন্য না, বলছিলাম না আপনি পারবেন না। ফারিয়া চোখ বাঁকিয়ে। খেতে চাইছি দেখে খোঁটা দেওয়া হচ্ছে বুঝি? না না, তা দিব কেন? আপনি বসেন, আমি একটু আসছি। ফাইজ কথাটা বলে চলে গেল। এদিকে জেরিন ফ্যাক্টরি থেকে বের হয়ে নীরবকে কল করলো। নীরব কল রিসিভ করতেই। স্যার কাজ হয়ে গেছে, কাল পরশুর ভেতরে পুরো কাজ হয়ে যাবে। চালিয়ে যাও, আমি জানি তুমি পারবে, তুমি হলেই ভরসা। নীরব জেরিনকে উৎসাহিত করে কল কেটে দিল। জেরিন নিজের মতো করে চলে গেল। কিছুক্ষণ পর ফাইজ হাতে করে বনরুটি আর দুটো কলা নিয়ে এসে ফারিয়ার দিকে এগিয়ে দিয়ে। এই নেন, খেয়ে নেন, আপনার খিদে লাগছে, আমাকে বলবেন তো। ফারিয়া বনরুটি একটা কলা নিয়ে। তোরে বলতে হবে কেন? তুই বুঝিস না নাকি তোর খিদে লাগে না? কোনটা শুনি? না, আমার খিদে লাগে না। ফারিয়া নিজের বনরুটি আর কলা পাশে রেখে ফাইজের হাত থেকে কলা বনরুটি কেড়ে নিয়ে। তোর তো খিদে লাগে না, তাই খেতে হবে না। ফারিয়া কথাটা শেষ করে খাওয়া শুরু করলো। ফাইজ অবাক হয়ে ভুর কুচকে তাকালো। ফারিয়া খেয়েই চলেছে। ফাইজ বোকার মতো করে চেয়ে আছে, মুখের খাবার কেড়ে নিল এভাবে। ফারিয়া রুটি খাওয়া শেষে ফাইজের দিকে তাকাতে দেখলো ফাইজ এক পলকে তাকিয়ে আছে। ফারিয়া বলল, কিরে এভাবে তাকিয়ে আছিস কেন? দেখলাম শুধু কিভাবে মুখের খাবার কেড়ে নিয়ে খেয়ে ফেলে। বেশ করেছি। ফারিয়া কথাটা বলে উঠে দাঁড়িয়ে। চল, সন্ধ্যার আগে ফিরতে হবে, মা এসে দেখলে পিটাবে। ফাইজ আর কিছু না বলে কাঁধে বস্তা নিয়ে হাঁটতে শুরু করলো। ফারিয়া পাশে বকবক করতে লাগলো। ফারিয়া ফুচকার দোকান দেখে দাঁড়িয়ে পড়ল। ফাইজ কিছুটা দূরে চলে গেল। ফাইজ পাশে ফারিয়াকে না দেখে দাঁড়িয়ে পিছনে তাকিয়ে দেখলো ফারিয়া দাঁড়িয়ে আছে। ফাইজ এগিয়ে যেতেই ফারিয়া বলল, আমি ফুচকা খাবো।